আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। তো আমরা হচ্ছে যে কেমিস্ট্রিতে চলে আসছি। ফার্স্ট অফ অল কংগ্রাচুলেশনস, বোটানি শেষ, জুলজি শেষ, এবার আমরা কেমিস্ট্রিতে থাকবো। তো আমি আসলে কিছু জিনিস বলি, আমি গত বছরের কোয়েশ্চেনটা একটু দেখেছি। খুব মানে সব টপিক লাগে না সত্যি বলতে, ধরো 25টা কোয়েশ্চেন, অনেকগুলো অধ্যায় আছে, অর্ধেক কোয়েশ্চেন তোমার তুলে দিবে জৈব যৌগ থেকে, অর্গানিক কেমিস্ট্রি থেকে। দেন ধরো এখানে গুণগত থেকে হাইস্ট 2টা কিংবা 3টা কোশ্চেন পাবা, তাও থিওরি বেস থেকেও বেশি আসে যে কোয়ান্টাম সংখ্যা টাইপসের কনসেপ্টগুলো আর কি। আমি চেষ্টা করব কনসেপ্ট বেস যেগুলো আছে সেগুলো দরকার হলে আলাদা আলাদা করে ভিডিওর মধ্যে হলেও বলে দেওয়ার। আর দ্বিতীয় হচ্ছে আমরা কেমিস্ট্রিটা একটু সুপার ফাস্টলি শেষ করব, সামনে পরীক্ষা 27 তারিখ তোমাদের। দ্বিতীয়ত হচ্ছে যে ঈদ চলে আসছে, আমিও বাড়ি যাব ইনশাল্লাহ। তো চেষ্টা করব যে একদম বুলেটের বেগে শেষ করে দেওয়ার। অ্যাটলিস্ট কেমিস্ট্রি ফার্স্ট পেপারটা শেষ করে দিলে তারপর হচ্ছে আমি যখন ক্যাম্পাসে ব্যাক করবো কেমিস্ট্রি সেকেন্ড পেপার নিয়ে প্যারা খাবো না ইনশাল্লাহ। তো যাই হোক, একটু দোয়াতে রাখবা যেন হচ্ছে যে কি শেষটা করে দিতে পারি। কেমিস্ট্রিটা আসলে শেষ হলে একটু মোটামুটি মনকে শান্তি দিতে পারবো, কারণ যা বুঝতেছি ফিজিক্সটা আসলে ধরাও সময় পাবো না। যদিও এগ্রিকালচারের সময় পাবো, কিন্তু মনে হয় না যে কেমিস্ট্রি ফিজিক্সে আসলে কিছু হেল্প করতে পারবো তোমাদেরকে, কারণ সময় আসলে পাবো না। তো কেমিস্ট্রিটা দেখে আসলে ইনশাল্লাহ যতটুকু সম্ভব যতটুকু পারি তোমাদেরকে শেষ করাই দিব। তো বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করা যাক। আচ্ছা, আমরা পরমাণুর মডেল যেগুলো আছে, রাদারফোর্ডের মডেল, দেন হচ্ছে যে বোর মডেল, এগুলো জাস্ট একবার একটু মনোযোগ সহকারে পড়বো। মানে বলতে পারো জীবনে প্রথমবার পড়বো, কিন্তু এমনভাবে পড়বো যেন সারা জীবন মনে থাকে, সেভাবে একটু পড়ার চেষ্টা করবো, ঠিক আছে? তো কিছু কথাবার্তা আছে। থমসন হচ্ছে ক্যাথোড যেটা রশ্মি সেটার উপর কাজ করছিল। তো এখানে কিছু কথাবার্তা আছে। রাদারফোর্ডের ওটা 1911-তে হয়েছে, বোরেরটা 13-তে হয়েছে, আর কোয়ান্টাম বলবিদ্যা 1924 থেকে 1927 হয়েছে। এখানে কিছু জিনিস আছে যে নিউক্লিয়াস আবিষ্কার যে বিষয়টা, সেটা হচ্ছে আলফা কণার বিচ্ছুরণ থেকে আমরা দেখছি। তো মেনলি কি হয়, বিজ্ঞানী থমসন হচ্ছে যে প্লাম পুডিং পরমাণুর মডেল নিশ্চিত প্রমাণ করছে ইলেকট্রন আবিষ্কারের পর। কিসের পর? ইলেকট্রন আবিষ্কারের পর। তো রেডিয়াম আর ইউরেনিয়াম থেকে হচ্ছে স্বতঃস্ফূর্ত আলফা কণাটা বের হবে। তো আলফা কণা জিনিসটা কি মেনলি, এটা একটু লাগবে। হিলিয়াম পরমাণু হতে 2টা ইলেকট্রন বের হয়ে গেলে যে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস অবশিষ্ট থাকে তাকে আলফা কণা বলে। জিনিসটা অনেকটা এরকম 4 2 হিলিয়াম আর দিকে উপরে হচ্ছে 2+, ঠিক আছে? আলফা কণার কিছু বৈশিষ্ট্য থাকবে, এটা হচ্ছে যৌগিক বা কম্পোজিট কণা শ্রেণীর অন্তর্ভুক্ত। তারপর আলফা কণার গতি হচ্ছে 1.0 × 10⁷ থেকে 2.5 × 10⁷। আলফা কণাতে 2টা প্রোটন আর 2টা নিউট্রন থাকবে, এটা একটু মাথায় রাখতে হবে। আর ভত্ত 4। তো রাদারফোর্ডে ব্যবহৃত উপকরণ হচ্ছে আলফা কণা আছে, সোনার পাত আছে 0. দেখো এখানে আগের বইয়ে এটা তোমার 0.3টা শূন্যর পর 4 ছিল, এখন হচ্ছে 4টা শূন্য আছে এরপর 4 আছে, ঠিক আছে? 4টা শূন্য এরপর 4 সেন্টিমিটার। তারপর জিঙ্ক সালফাইড, দেখো সালফেট না, সালফাইট, ড জিঙ্ক এস, ঠিক আছে? সালফাইট। জিঙ্ক এসটা কি তোমার অনুপ্রভা সৃষ্টিকারী ব্যক্তি। তো এইগুলো একটু পড়ে নিবা। মেন কাহিনী হচ্ছে যে কি তোমার অনেকগুলো যাওয়ার কথা, তো একটা ব্যাক করছে, যেটা ব্যাক করছে সেটা কেন ব্যাক করছে, কারণ হচ্ছে তোমার এই যে আলফা কন্ডেন্সেট পজিটিভ, তো পজিটিভকে বিকর্ষণ করে বলে তোমার ব্যাকটা করছে, তাই না? তো যেহেতু পজিটিভ কিছু আছে, ওই পজিটিভ জিনিসটার নাম হচ্ছে আমাদের নিউক্লিয়াস দিছে, এটাই কাহিনী। তো এখানে একটা জিনিস লাগে, হাইড্রোজেন পরমাণু ব্যাস 1 × 10⁻8 সেন্টিমিটার, বা হচ্ছে 0.1 nm, বা হচ্ছে তোমার 0.5 অ্যাংস্ট্রম বা 1 অ্যাংস্ট্রম হচ্ছে ব্যাস, ব্যাস, আর ব্যাসার্ধ হচ্ছে যে কি 0.5 অ্যাংস্ট্রম। তো এখানে কিছু কথা আছে। আকার হচ্ছে 1 × 10⁻12 থেকে 1 × 10⁻30 সেন্টিমিটার, সবগুলো মিটার এককে শিখে রাখবা। তো রাদারফোর্ড পরমাণু মডেলটা বোঝা যাচ্ছে যে বিদ্যুৎ নিরপেক্ষ, মাঝখানে যে একটা ধনাত্মক জিনিস আছে সেটা হচ্ছে নিউক্লিয়াস, ওইখানে সব ভর উপস্থিত থাকবে। আচ্ছা, হিলিয়াম নিয়ে একটু ডিটেলস আমি এখানে লিখে দিচ্ছি যে আলফা কণাটা হচ্ছে হিলিয়াম থেকে যাবে 4 হিলিয়াম 2+, n = 4 - 2 2, আর ইলেকট্রন হচ্ছে 0টা, ঠিক আছে? প্রোটন হচ্ছে 2টা, নিউট্রন হচ্ছে 2টা, প্রোটন 2টা, ইলেকট্রন হচ্ছে 0টা, ঠিক আছে? আচ্ছা, একটা কোয়েশ্চেন খুব কমনলি পাবা যে অমুক মৌলের নিউক্লিয়াসে ইলেকট্রন কয়টা, এটা সব সময় কিন্তু শূন্য হবে। জিনিসটা কেন হয়, ইলেকট্রন হচ্ছে নিউক্লিয়াসের বাইরে অবস্থান করে, ভিতরে না। তো ঠিক আছে, তো নিউক্লিয়াসে যদি ইলেকট্রন কয়টা বলে সবসময় আনসার কত হবে? 0 0 0 0 হবে। তো রাদারফোর্ডের পরমাণু মডেল নিউক্লিয়াস ধারণা আছে বলে ওটাকে নিউক্লিয়াস মডেল বলবো। তো ওইটা জাস্ট তোমার একটা সৌর মডেল টাইপসের, তাই সোলার সিস্টেম বলবো। আচ্ছা, এখানে যে এমসিকিউগুলো আছে এগুলো প্রত্যেকটা তোমার সলভ করতে হবে, একদম ঠাটা মুখস্থ করতে হবে বলতে গেলে। যদি মুখস্থ না থাকে অঙ্ক করো, যা ইচ্ছা তাই করো, মুখস্থ করতে হবে। আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষায় আমরা কিসের প্রলাপ দিচ্ছি? জিঙ্কেস মানে কি? জিঙ্ক সালফাইড। তাহলে বাকিগুলো একটু মেমোরাইজ করার চেষ্টা করি। সোনার পাত ছিল 0.4টা শূন্যর পর হচ্ছে যে কি 4 সেন্টিমিটার। তারপর তোমার হচ্ছে যে কাহিনী কি হয়েছে রাদারফোর্ডে, মানে অনেকগুলো দিছে, 20,000-এর মধ্যে একটা হচ্ছে ব্যাক করছে। ব্যাস কত ছিল তোমার?
হচ্ছে 0.1 nm এর ওটা ছিল, তো তোমার ব্যাসার্ধ কত হচ্ছে 0.5 অ্যাংস্ট্রম। এভাবে একটু পড়তে হবে, মানে কি পড়ছিলাম। আচ্ছা, সীমাবদ্ধতা আছে। সীমাবদ্ধতা হচ্ছে যে কি তোমার ওই যে ইলেকট্রন ঋণাত্মক চার্জযুক্ত হলে পরস্পর থেকে বিকর্ষণ করবে ওটা। তারপর ম্যাক্সওয়েল তড়িৎচুম্বকন, সেটা মানে ঘুরতে থাকবে, একসময় নিঃশেষ হয়ে যাওয়ার কথা। তো ওইটা আর কি, যে নিউক্লিয়াসটা পতিত হবে, কিন্তু ইলেকট্রন নিউক্লিয়াস কখনো পতিত ঘটে না, পতনটা ঘটে না আর কি। আকার আকৃতি নিয়ে কিছু বলে নাই, কি বলে নাই কি বলছে এগুলো একটু জাস্ট পড়ে নিবে। এগুলো মানে এত ইম্পর্টেন্ট না, জাস্ট পড়ে নেওয়া আর কি, একটা মানসিক শান্তির জন্য যে পড়ছিলাম। আচ্ছা, এখানে কিছু কথাবার্তা আছে। ইলেকট্রনের যে প্রথম শক্তি স্তর সেখানে -13 ইবি হচ্ছে যে কি তোমার 13/6 ইবি হচ্ছে পাওয়ার থাকে। তারপর সেকেন্ড স্তরে হচ্ছে যে কি তোমার -3.4 ইবি থাকে। দুটার মধ্যে ডেলি এর মানটা একটু মাথায় লাগা রাখবে। +10.2 ইবি হচ্ছে যে কি ডিফারেন্সটা। তারপর থার্ড স্টেপে 1.5 ইবি থাকে। জাস্ট এই শক্তিটার মানটা একটু মুখস্থ রাখবা। প্রথমে -13.6, দ্বিতীয়ত হচ্ছে -3.4। ঠিক আছে? বোর পরমাণু মডেলটা কি হিসেবে হচ্ছে কোয়ান্টাম তত্ত্বের উপর নির্ভর করে। এগুলো একটু ভালো মতো আমরা সামনে পড়বো। এখানে কিছু কথা লাগে, দেখো তোমার একটু মাথায় রাখতে হবে যে বোর পরমাণুর ধারণাতে প্রথম সূত্রটা কিসের ছিল, স্থির কক্ষপথের ধারণা। দ্বিতীয় সূত্রটা হচ্ছে কৌণিক ভরবেগে ছিল। তৃতীয়টা হচ্ছে বর্ণালীর উপর ছিল। ঠিক আছে, এটা একটু মাথায় রাখতে হবে কোন সূত্র। তো এখানে কিছু কথাবার্তা আছে যে পদার্থবিদ্যা সব নিয়মই মানবে, কি মানবে, মানে তোমার বোর পরমাণুটা মানবে। তো যতক্ষণ ইলেকট্রন হচ্ছে একটা কক্ষে অবস্থান করবে ততক্ষণ কোনো শক্তি বিকিরণ বা শোষণ করবে না। এই কক্ষপথ সমূহ হচ্ছে স্থির কক্ষপথ বা শক্তিস্তর বা অরবিট বলতেছি। কৌণিক ভরবেগ সূত্রকে অ্যাম্বিয়ার সমান ns/2π। আর এইচ মান প্লাঙ্কের ধ্রুবকটা হচ্ছে 6.62 × 10⁻34 js। js ইনভার্স 1 না, কিন্তু js। আর বিআর ওমেগা ইকুয়াল টু বিআর, ভি ইকুয়াল টু ওমেগা আর, এটা মাথায় রাখলে হয়। এখানে কিছু কথাবার্তা আছে। যখন ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে লাফিয়ে চলে তখন আলোক শক্তি শোষণ করে। আর হচ্ছে যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি চলে আসবে তখন হচ্ছে আলো বিকিরণ করবে। এটা আমি একটু কমন সেন্স দিয়ে চিন্তা করতাম টাকার সাথে তুলনা করে। ধরো টাকা যখন আমরা মানে কম থেকে বেশি পাই, তখন হচ্ছে আমরা কম টাকা একটু খরচ করার বেশি চেষ্টা করি না। যখন টাকা বাড়ে আর কি, বেশি থাকে, তো হঠাৎ করে বাড়ছে, তো শোষণ করতেছি না, পকেটে টাকা ঢুকাইছি। ধরো কম টাকা থেকে আরো পকেটে টাকা ঢুকাইছি, বেশি টাকা পকেটে ঢুকাইছি, তো শোষণ করছি না। আবার ধরো খরচ করতেছি, বেশি থেকে কমে যাচ্ছে, তখন বিকিরণ করতেছি, বাইরে নিয়ে যাচ্ছি। এটাই আর কি, এটা দিয়ে আমি মাথায় রাখছিলাম আর কি। তো ডেলি মান হচ্ছে E2 - C1, এটা হচ্ছে তোমার h নিউ দিয়ে প্রকাশ করতেছে, কম্পাঙ্ক দিয়ে প্রকাশ করা EF, এগুলো লাগতেছে না। আর এখানে কিছু কথাবার্তা আছে, এলপি সমান এম্বিয়ার, এগুলো লাগতেছে না। আয়ের এককটা মাথায় রাখতে পারো। আচ্ছা, এখানে একটা জিনিস লাগে যে বোর পরমাণুর মডেলটা হচ্ছে যে হাইড্রোজেন মানে ইলেকট্রন একটা থাকবে, ওগুলাই হচ্ছে তোমার প্রশ্ন করবে। এই লাইনটা একটু বোঝার দরকার। বোর পরমাণুর মডেল H পরমাণু একক, ইলেকট্রনগুলোর আয়ন যেমন হিলিয়াম প্লাস, লিথিয়াম 2+, এগুলোর হচ্ছে যে কি ইলেকট্রন একটা, তাই হচ্ছে বর্ণালী ব্যাখ্যা করতে পারবে। কিন্তু একাধিক ইলেকট্রন, যেমন কি ধরো বেরিলিয়াম 2+, তারপর ধরো লিথিয়াম 2+ না, লিথিয়াম প্লাস হয়, লিথিয়াম, এগুলোর হচ্ছে পারবে না। কারণ কি এগুলো হচ্ছে একের অধিক ইলেকট্রন থাকবে। ঠিক আছে, মাতৃ সমতুল্য এগুলো লাগতেছে না। এখানে একটা হচ্ছে যে কি হাইজেনবার্গের অনিশ্চিত নীতি নিয়ে কথা বলছে, যে গতিশীল ইলেকট্রনের কণা ও তরঙ্গ উভয় ধর্ম থাকবে, কিন্তু এগুলা নিয়ে হচ্ছে বোর বলে নাই। আর এখানে একটা কথা আছে চুম্বক, ম্যাগনেটিক এম, জিম্যান বানটাতে এম আছে, এটা মাথায় রাখে। চুম্বক ক্ষেত্রের প্রভাব হচ্ছে সূক্ষ্ম রেখায় বিভক্ত হবে, একে জিম্যান প্রভাব বলবো। আর তড়িৎ মানে হচ্ছে তোমার কারেন্ট না, তো কারেন্ট স্টার্ক এগুলো একটু তোমার ঝলঝল হয় না, তো স্টার্ক এটাও ঝলঝলে না, মানে উজ্জ্বল। তো তড়িৎ ক্ষেত্রের এরূপ যেটা ঘটে সেটা হচ্ছে স্টার। তো মাথায় রাখবে জিম্যান হলে ম্যাগনেটিক, এম ম্যাগনেটিক, আরেকটা হচ্ছে তড়িৎ, ওটা হচ্ছে স্টার। তো এই যে এখানে লিখছে হিলিয়াম প্লাস, লিথিয়াম 2+, আর বেরিয়াম 3+ এর ক্ষেত্রে হচ্ছে 1 ইলেকট্রন বিশিষ্ট হয়, ব্যাখ্যা দিতে পারবো। বোর পরমাণু ব্যাসার্ধ কত? আচ্ছা, এটা বোর ব্যাসার্ধ কিন্তু 5.292 × 10⁻11 মাথায় রাখতে হবে। এর আগে আমরা একবার ব্যাসার্ধ পড়ছি, কিসের ব্যাসার্ধ? পরমাণু ব্যাসার্ধ। কত বলছিলাম? 0.5 অ্যাংস্ট্রম। ঠিক আছে, আর এখানে বোর ব্যাসার্ধ পড়তেছে 5.292 × 10⁻11। এবার আসি প্লাঙ্কের ধ্রুবকের যে মানটা ছিল আর সরি না, ওই যে রিডসবার্গ ধ্রুবক নিয়ে পড়বো, যে বোর পরমাণু মডেলে h নিউ ইকুয়াল টু E2 - C1 এর এই যে RH একটা মান দেওয়া থাকবে, সেটা হচ্ছে 109739, এটা এভাবে পড়ছিলাম আমি। তো এটাকে আমি এভাবে পড়তাম 109678। তো এই জিনিসটি কি আমার মাথায় রাখতে, ধরো দেখো 678 910, 678 910, ঠিক আছে, সেন্টিমিটার ইনভার্স। তো প্রত্যেক এককে একটু দেখে নিতে হবে, একটু একক পরীক্ষা হলে গুলানো যাবে না, একটু দেখে নাও। 109678 সেন্টিমিটার ইনভার্স 1। ঠিক আছে, আচ্ছা এগুলো লাগতেছে না। এখানে কিছু কথাবার্তা আছে যে তুলনা হচ্ছে যে কি তোমার বোর পরমাণুর ভিত্তিটা হচ্ছে রাদারফোর্ড পরমাণুর কেন্দ্রস্থ যে নিউক্লিয়াস বহির্ভূত আছে, সেটা সাথে হচ্ছে যে কি ম্যাক্স প্লাঙ্ক ও আইনস্টাইনের যে
কোয়ান্টাম তত্ত্ব মানে কোয়ান্টামের সাথে তোমার রাদারফোর্ডের একটা পার্থক্য করতেছে, একটা তুলনা করতেছে, এগুলো লাগতেছে না। ছুটির মধ্যে একটা কথা লাগে, ওই প্রথম কক্ষে দুটাও লাগতেছে না। আমি বলি এই জিনিসগুলো আমি স্কিপ করতেছি, তার মানে এটা না যে এটা ইম্পর্টেন্ট, জাস্ট একটু রিডিং করে নিবা, আইডিয়া রাখবা বইয়ের পরমাণুতে কাহিনী কি হয়েছিল, ঠিক আছে? তখন আবার দেখবা যে এখান থেকে কোশ্চেন তুলে দিচ্ছি, তখন ধরাটা খাবা, এসে আমাকে গালিগালাজ করবা, ঝামেলা। আচ্ছা, এক মোল ফোটনের শক্তি হচ্ছে 1 আইনস্টাইন, এক ফোটনের শক্তিকে আমরা বলেছি 1 কোয়ান্টাম, এটা একটু মাথায় রাখতে হবে কথাটা। আচ্ছা, বোর পরমাণু সাফল্য কোনগুলো? স্থির শক্তির অরবিট অবভিয়াসলি ধারণা দিচ্ছে, তারপর 1 ইলেকট্রন, হ্যাঁ 1 ইলেকট্রন 1 প্লাসের ক্ষেত্রে আমরা পারবো না। হাইড্রোজেন পরমাণু ব্যাসার্ধ হ্যাঁ নির্ণয় করছি 0.5292 × 10⁻11 মিটার, এটা তো তিনটা হবে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো যে লাইম্যান সিরিজ মানে আলোক রশ্মি প্রথম স্তরে যাচ্ছে, এটাকে লাইম্যান বলছে, অতিবেগুনি ইউভি, তারপর দ্বিতীয় স্তরে গেল বামার, তৃতীয় স্তরে পাচ্ছে। তো আচ্ছা, এটা আগে দেখায় তারপরে জিনিসটা মাথায় দেখাও। তরঙ্গ সংখ্যার একটা সূত্র আছে 1/λ = RH 1/n1² - 1/n2²। আমি মাথায় রাখতাম ছোট মান থেকে, মানে কোশ্চেনে যে ছোট মানটা দিবে সেটা দেখে হচ্ছে বড় মানটা বিয়োগ করবো, ঠিক আছে? আর এই আরএসটা কত আমি বলছি রিডবার্গ ধ্রুবক, যে 10 9 6 7 8, তো সবগুলো তোমার ক্ষেত্রে একটু বুঝে রাখবো 1/09678 × 10⁻7, ঠিক আছে? n−1, আর এদিকে হচ্ছে এমনিতে হচ্ছে 10 9 6 7 8 cm -1। আচ্ছা, এবার হচ্ছে এই সিকোয়েন্সটা লাইম্যান হচ্ছে n = 1, n1 এর মান 1 হবে, তারপরে বামার, তারপর প্যাশন ব্র্যাকেট ফোন। তো আমি এটা মাথায় রাখতাম যে লিমার বাম পাশে ব্রঙ্কিউলে ফুটো হয়েছে, কি হয়েছে? লিমার বাম পাশে ব্রঙ্কিউলে ফুটো হয়েছে। লিমাতে ল লাইম্যান, বতে বামার, তারপর ব্রঙ্কিউলে পাশে পাশে লিমার বাম পাশে প্যাশন ব্রঙ্কিউলে ব্র্যাকেট ফুটো হয়েছে ফুট, ঠিক আছে? মাথায় থাকবে, সিকোয়েন্সটা যেন ভোলা না যায়। আচ্ছা, এখানে কিছু কথাবার্তা, আচ্ছা আমরা একটু ম্যাথটা দেখবো, হ্যাঁ এই ম্যাথ এরকম ছোটোখাটো ম্যাথগুলো একটু দেখে রাখতে হবে যে কীরকম উত্তর ছিল বা কী হয়েছিল। অঙ্কগুলো জিনিসটা হচ্ছে মানে অঙ্ক টাইপস জিনিসগুলো একটু তোমার কোয়েশ্চেনটা পড়ে একটু বুঝতে হবে যে আমি অঙ্কটা আসল সূত্রটা মাথায় রাখতে পারতেছি কিনা, ঠিক আছে? তা হাইড্রোজেন পরমাণু, হাইড্রোজেন বলছে, ঠিক আছে, পরমাণু তৃতীয় শক্তি n এর মান বলছে, আবর্তনশীল ইলেকট্রন কণিক ভরবেগ কত, কণিক ভরবেগের সূত্র কি? mvr = nh/2 তার মানগুলো বসাতে চেয়েছে 6.62 10⁻²² এর মান বসাতে। এখন দেখো জিনিসটা একটু বুঝো, ক্যালকুলেশনটা হিসাব করার জন্য পায়ের মান 3.1416 দেয় নাই, জাস্ট 22/7 দিচ্ছে, আবার 3.1416 দিলেও হচ্ছে যে কি সোজাভাবে করাচ্ছে। আচ্ছা, জিনিসটা আমি কেমনে করতাম দেখো, 3 7 21 না, 21 আর 22কে যদি কাটাকাটি করি 1 পয়েন্ট সামথিং হয়, তাই না? তো 2কে 3 দিয়ে ভাগ, 6.6 দিয়ে ভাগ করলে কত? 3 পয়েন্ট সামথিং। তো ওই মানটাকে 1.1 দিয়ে কাছাকাছি মান আসে না, 3.1624, বা এটা দিয়েও চিন্তা করতে পারো, ধর 22/7 নেই, 3.1416 আছে, 3 চলে গেছে 0.146, তো 2কে 6 দিয়ে ভাগ করলে 3, তো 3 কাছাকাছি কিছু মান এই যে এসে গেল, দেখছো? তারপর এখানেও কিছু কথাবার্তা আছে যে কণিক ভরবেগ বাই করবো, গতিবেগ বাই করবো, সূত্রগুলো জাস্ট ইউজ করতে পারতেছো কিনা, ক্যালকুলেশন একটু হ্যান্ড ক্যালকুলেশন মুখোমুখি করতে পারতেছো কিনা সেটা একটু দেখবা। এখানে যে কোয়েশ্চেনগুলো আছে শিক্ষার্থীদের কাজ, আমি পার্সোনালি রিকোয়েস্ট করব, যদিও এখন আর ইঞ্জিনিয়ারিং পরীক্ষা নাই, যদি ফিউচারে কেউ কখন আমার ভিডিও দেখো সেই হিসাবে এই কোয়েশ্চেনগুলো সলভ করবা, হ্যাঁ? একটু দরকার হলে তুমি না উত্তরটা একটু মুখস্থ করে যাবা, সমস্যা নাই, জাস্ট একটু দেখে যাও যে কীরকম উত্তর আসে। ধরো এই কোয়েশ্চেনটা পড়ে একটু চিন্তা করো সূত্র কি ইউজ হবে, সূত্রটা মাথায় আছে কিনা সেটা একটু দেখো, ঠিক আছে? একটু সবগুলা দেখে নিবা, সব অধ্যায় দেখে নিবা। তোমার কোশ্চেন অঙ্ক যদি না পারো সমস্যা নাই, তুমি অঙ্ক মুখস্থ করে নিবা, মানে উত্তরটা জাস্ট একটু মুখস্থ করে নিবা। আচ্ছা, নিউক্লিয়াস কর্তৃক যে বোর পরমাণু তথ্যের প্রয়োগ, একটা কথা আছে, নিউক্লিয়াস কর্তৃক যে আকর্ষণ বল সেটা হচ্ছে Z² বা হচ্ছে R², এগুলো লাগতেছে না। আচ্ছা, বোর ব্যাসার্ধ হচ্ছে 0.5292 × 10⁻8 সেন্টিমিটার, আর হচ্ছে 1 স্ট্রং, এগুলো তো পড়ছি। আচ্ছা, এই জিনিসটা একটু লাগে 1 AMU, এটা হচ্ছে 3 × 10⁻10 ESU M2S, আমি মাথায় রাখি কিন্তু ফার্স্টে M আসে অ্যালফাবেট, তারপর হচ্ছে S আসে, 1 AMU = 3 × 10⁻10। আচ্ছা, এখানে কিছু কথাবার্তা আছে যে তোমার বোর ব্যাসার্ধের ক্ষেত্রে R এর মান বাড়লে E এর মান বাড়ে, V এর মান কমে। সূত্রগুলো একটু দেখবো আমরা, EN = E1 × 1/n², ঠিক আছে? আর BN এর ক্ষেত্রে হচ্ছে B1 × 1/n, আর R এর ক্ষেত্রে হচ্ছে সেটা সমানুপাতিক হয়, ঠিক আছে? একটু সূত্রগুলো দেখে নিচ্ছি তো, যে শক্তির ক্ষেত্রে হচ্ছে যে তোমার মানে একদম স্কয়ার, আর যখন তোমার বেগ তখন হচ্ছে 1/n আর কি, এগুলো লাগে একটু সূত্রগুলো। আচ্ছা, ওইখানে একটা জিনিস লিখছি, চতুর্থ শক্তিস্তর ধরো উপস্তর তোমার বাই করতে হচ্ছে, তখন 4s 4p 44f, আর যখন অরবিটাল বলবে তখন হচ্ছে n², 4² একটু 16। কোশ্চেন একটু বুঝতে হবে অরবিটাল বলছে না উপস্তর বলছে, ঠিক আছে? এখানে আসছে যে তৃতীয় শক্তি স্তরে মোট শক্তি আমরা তো পড়ছি E1 × 1/n², 3²,
1/9 এখানে লাগছে। আচ্ছা এগুলা এখানে একটা জিনিস আছে যে তোমার যে লুইস ডি ব্রগলি ও বলছে যে কি ইলেকট্রন কণা ও তরঙ্গ উভয় ধর্ম প্রকাশ করে। তো এই বক্তব্যটাকে হচ্ছে যে শ্রোডিঞ্জার যে সে হচ্ছে যে কি তোমার মানে পরিমার্জন করছে। তো ও বলছে যে কি শ্রোডিঞ্জার বলছে গতিশীল ইলেকট্রনকে নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট তরঙ্গ হিসেবে গণ্য করে ত্রিমাত্রিক একটা ব্যবস্থা দিছে। তো কোয়ান্টাম বলবিদ্যার পরমাণুর মডেলে পরিপূর্ণতা হচ্ছে লাভের মূল শক্তি। এখানে হচ্ছে কোয়ান্টাম বলবিদ্যাটাই হচ্ছে ফ্যাক্ট। তো ও কি বলছে ডি ব্রগলি যে মতবাদ প্রকাশ করছে ইলেকট্রন কণা ও তরঙ্গ দৈর্ঘ্য দুইটাই আছে। আর হচ্ছে কোয়ান্টাম তত্ত্বের প্ল্যাঙ্কের সমীকরণ আমরা কি বলছি ইকুয়াল টু এইচ নিউ। তো ওইখান থেকে আমরা জাস্ট ক্যালকুলেশন করে এমসি স্কোয়ার ইকুয়াল টু এইচ নিউ দিয়ে ক্যালকুলেশন করে হচ্ছে তোমার এমসি ইকুয়াল টু এইচ ল্যামডা এটা পাইছি, এমসি ইকুয়াল টু এইচ বাই ল্যামডা এটা পাইছি। সূত্রটা একটু মাথায় রাখতে হবে, অথবা ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এমবি, এটা হচ্ছে ডি ব্রগলির সূত্র কোনটা কি শক্তি সূত্র কোনটা ইকুয়াল টু এইচ নিউ, এভাবে একটু মাথায় রাখতে হবে কোনটা কি সূত্র বলছিলাম। এই যে ল্যামডা ইকুয়াল টু এইচ ইনটু ইকোয়াল সূত্রটা দিয়ে ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এমবি বাই করছে। তো এই জিনিসটা কি তরঙ্গ ধর্মকে প্রয়োগ করে হচ্ছে ইলেকট্রন মাইক্রোস্কোপ তৈরি করা যায় সেটা নিয়ে কথাবার্তা বলছে। এবার আসে এখানে একটা কোশ্চেন আছে, হাইড্রোজেন পরমাণু প্রথম কক্ষ স্তরে শক্তি স্তর U1 আর তৃতীয় কক্ষ 1/n স্কয়ার না, তো 3 স্কয়ার মানে কত 9 শেষ। আচ্ছা এখানে একটা কথা আছে, পুরোটা পড়ার দরকার নাই, জাস্ট একটা দেখো যে এই কোশ্চেনটা একটু দেখো। বোর মডেলের পরমাণুতে একটি বোর ইলেকট্রন তৃতীয় শক্তি স্তর বা স্থির কক্ষপথে একটি পুনরাবর্তন করতে কয়টা পূর্ণ তরঙ্গ সৃষ্টি করে অঙ্ক আছে, দেখলে দেখতে পারো। আমি মাথায় রাখতাম যে জাস্ট যতগুলো তোমার শক্তিস্তর নাম বলবে ততগুলো হচ্ছে পূর্ণ তরঙ্গ সৃষ্টি করবে। জিনিসটা কেমনে হয়তো এমবিআর সময় NH/2 স্কয়ার, তো এটা তুমি জাস্ট পক্ষান্তর করছো NH/MB, তো ওটা ল্যামডা না টু স্কয়ার ইকুয়াল টু NH/MBটা মানে H/MB যেটা তোমার সূত্র সেটা ল্যামডা সূত্র না ডি ব্রগলি সূত্র। তো দেখো n এর সংখ্যার সাথে তুলনামূলক পরিধি না কক্ষপথের পরিধি, আর ল্যামডা তো তরঙ্গ সংখ্যা, তো যতগুলো n সংখ্যা ততগুলো হচ্ছে তোমার মানে হচ্ছে পূর্ণ তরঙ্গ সৃষ্টি হচ্ছে। এটা এই জিনিসটা কিন্তু লাগে, কোশ্চেনে যত দিবে ততই হচ্ছে উত্তর শেষ। ডি ব্রগলি সূত্র কোনটা ল্যামডা ইকুয়াল টু H/MB ইকুয়াল টু H নিউ, এটা কিছু সূত্র ছিল বর্ণালী, আর এমবিআর ইকুয়াল টু NH/2 এটা আমরা কি মানে ওই যে কৌণিক ভরবেগের সূত্র বের করছেন। আর নট ইকুয়াল টু 0.5292 ইন্টু 10^8 এটা হচ্ছে আমরা কি ব্যাসার্ধ পড়ছি যে সেটা বোর ব্যাসার্ধ। এভাবে একটু মাথায় রাখতে হবে, 4টা অপশন দেখতে হবে আর কি। তো শ্রোডিঞ্জার তরঙ্গ সমীকরণ এখানে অনেক প্যাচপোচ কথাবার্তা আছে, আমি এক লাইনে লিখে রাখছিলাম। আইজেন মান দিয়ে হচ্ছে নির্দিষ্ট শক্তি স্তর বের করবো, অরবিট তরঙ্গের বিস্তৃতি দিয়ে হচ্ছে যে কি সাইটা বের করবো, আর তরঙ্গের তীব্রতা হচ্ছে সাই স্কয়ার। তো হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিটা কি, জিনিসটা হচ্ছে যে কোনো গতিশীল বস্তু যদি কণা অবস্থান নির্ভুলভাবে নির্ণয় করা যায় তখন এর ভরবেগ নির্ণয় হচ্ছে অনিশ্চিত হয়ে পড়ে। আচ্ছা আমি যখন ইন্টারে ছিলাম আর কি, ফ্রি একটা কোর্স করতাম একটা স্যারের, তো উনি একটা জিনিস বলতো যে যদি তুমি অ্যাডমিশন জার্নিতে সাকসেস চাও আর কি, তাহলে হচ্ছে যে প্রেমে পড়া যাবে না, যে কোনো একটা, নইলে হচ্ছে প্রেম চয়েস করতে হবে, নইলে হচ্ছে যে কি পড়াশোনা চয়েস করতে হবে। জিনিসগুলো আসলেই কেমন কেমন জানি, তো আমার মনে হয় যে আসলেই সত্যি পড়াশোনার জায়গায় বাকি সবের জায়গায়। আচ্ছা এগুলা গেছে ল্যামডা এক্সপ্লেনেশন বা পি। এখানে আসি ত্রিমাত্রিক সূত্র বলছি শ্রোডিঞ্জারে, যেটা তরঙ্গ বলবিদ্যার উপর নির্ভর করতেছে। আচ্ছা এই সূত্রটা একটু ডিসক্রাইব করে আমি লিখে রাখছিলাম পরে। ইয়ের মানে হচ্ছে মোট শক্তি, বি হচ্ছে বিভব শক্তি, সাই হচ্ছে বিস্তার, ই মাইনাস বি হচ্ছে গতিশক্তি, একটু পড়ে নিবা। আচ্ছা এখানে একটু পড়ছি যেটা তোমার মেইনলি কথা লিখছে আর কি, আইজেন ফাংশন বলা হচ্ছে যেটা সাইটাকে, তো এটা কোনো তাৎপর্য নেই, ইলেকট্রন তরঙ্গের বিস্তৃতি প্রকাশ করে। সাই স্কয়ার দিয়ে হচ্ছে ইলেকট্রন তরঙ্গের তীব্রতা সমানুপাতিক এটা বলে। আর নিউক্লিয়াসের চারদিকে কোন স্থানে হবে সেটা সাই স্কয়ারে নির্ণয় করা যায়। আর নিউক্লিয়াসের চারদিকে যে নির্দিষ্ট ত্রিমাত্রিক স্থানে কোনো নির্দিষ্ট শক্তির ইলেকট্রন অবস্থার সম্ভাবনা বেশি, প্রায় হচ্ছে 90 থেকে 95%, একে হচ্ছে সমারফিল্ড অরবিটাল নামে পরিচিত। সাই স্কয়ার মানসমূহ হচ্ছে পরমাণুতে বিভিন্ন শক্তিস্তর অরবিটাল প্রকাশ করে। তো এখানে কথাবার্তা শ্রোডিঞ্জার গতিশীল ইলেকট্রনকে নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট তরঙ্গ হিসেবে গণ্য করে। এখানে কিছু কথাবার্তা আছে যে বিভিন্ন অরবিটাল ও উপশক্তি আছে পূর্ণাঙ্গ ব্যাখ্যার জন্য হচ্ছে যে 3 প্রকার পরস্পর সম্পর্কযুক্ত সংখ্যা মান প্রস্তাব করা হয়, এদেরকে অরবিটাল কোয়ান্টাম সংখ্যা বলে। আচ্ছা রাদারফোর্ড পদার্থ যে পরমাণু মডেলটা সেটা হচ্ছে কেন্দ্র, নিউক্লিয়াস কেন্দ্র অস্তিত্ব করছে। নিলস বোর শক্তিস্তর ধারণা দিচ্ছে। ডি ব্রগলি কি বলছে যে বস্তু কণা ধর্ম আছে বা হচ্ছে দ্বৈত ধর্ম আছে। শ্রোডিঞ্জার কি বলছে তরঙ্গ যে সমান কথাবার্তা। হাইজেনবার্গ হচ্ছে যে অবস্থান ও ভরবেগ সম্পর্কিত একটা অনিশ্চিত নীতি দিচ্ছে। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে কে কি বলছিল আর কি। এবার আসি যে কেন্দ্রীয় মৌল NH3 এর ক্ষেত্রে মানে কোনটা কেন্দ্রীয় মৌল হবে, যার যোজন সংখ্যা বেশি হয় অথবা হচ্ছে যার সংখ্যা কম হয় আর যার যোজন বেশি হয় সেটা হচ্ছে তোমার কেন্দ্রীয় মৌল হয়। আমি লিখে রাখছিলাম আর কি।
আচ্ছা কোয়ান্টাম সংখ্যা, এটা থেকে গত বছর কোশ্চেন আসছে আর কি, খুবই ইম্পর্টেন্ট, একটু দেখে নাও। প্রধান কোয়ান্টাম সংখ্যা আছে সহকারী কোয়ান্টাম সংখ্যা এল, চুম্বকীয়টা ম্যাগনেটিক এম, ঘূর্ণনটা স্পাইন এস। এবার আসি কথাবার্তায়, জিনিসটা মিলে কি হচ্ছে। প্রধান কোয়ান্টাম সংখ্যা কক্ষপথের আকারটা নির্দেশ করে। আমি এগুলো এভাবে লিখে রাখতাম যাতে হচ্ছে পরীক্ষার সময় চিন্তা করা না লাগে যে মেন কনসেপ্ট কী ছিল, একবারেই পড়ে ফেলবো। তো প্রধান শক্তি স্তর হচ্ছে উপশক্তি স্তর যেটা, সেটা হচ্ছে এন দিয়ে আমরা প্রকাশ করব। ধরো এন ইকুয়াল টু 4 হলে এল ইকুয়াল টু 0 1 2 3 হয়, মানে 4টা দেখো 0 1 2 3। আচ্ছা জিনিসটা কী হয়, মানে কোনো প্রধান শক্তি স্তর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে আমরা 2n² বলবো, ঠিক আছে। এগুলো লাগতেছে না, জাস্ট এটা মাথায় রাখি যে প্রধান কোয়ান্টাম সংখ্যা দিয়ে হচ্ছে বৃত্তাকার অরবিট বা শক্তি স্তরটা আমরা নির্ণয় করবো। এখানে একটু দেখতে পারো এম্পিরিক্যাল টেন স্পাই টু স্পাই, কক্ষে কোনায় বর্ণ সেটা দিয়ে মুখস্থ রাখতে পারো। কক্ষপথ নিয়ে ফার্স্টে ধারণা দিচ্ছে, এরপর কণিক বর্বেগ নিয়ে, এরপর বর্ণালী নিয়ে। লাগে না, জাস্ট পড়তে পড়তে চলে আসে। ম্যাথগুলো একটু দেখবা হালকা, লাগে না। E1 এর মানটা একটু দেখে নিবা যে E1 এর মান হচ্ছে তোমার -2.18 × 10⁻⁸, এটা একটু মাথায় রাখবা, ঠিক আছে। আচ্ছা অ্যাজিমুথাল যেটা এল, সেটা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। তো সেটা কি করে, ওটা নিয়ে হচ্ছে সমারফিল্ড, তোমার ধারণা হচ্ছে দ্বন্দ্বসূত্র সহকারী দ্বন্দ্বসূত্র সমারফিল্ড। এর সামনে আমরা হচ্ছে একটা ছক করলে সবগুলো একটু ক্লিয়ার হয়ে যাবে। এল এর মানটা কি হবে 0 থেকে n-l পর্যন্ত, এগুলো তোমাদেরকে একসাথে আমি শিখাই দিব, একটু ধৈর্য ধরো। এল এর মান 0 হলে হচ্ছে যে কি তোমার এস, 1 হলে হচ্ছে পি, 2 হলে ডি, 3 হলে হচ্ছে এফ। এটা একটু মাথায় রাখো, ঠিক আছে। 0 থেকে শুরু হবে। তো এল দ্বারা হচ্ছে ইলেকট্রন কণিক ভরবেগ নির্দিষ্ট করা হয়। এছাড়াও হচ্ছে যে কি প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর উপর নির্ভর করে হচ্ছে যে মানে উপশক্তি স্তর বা অরবিটালে কীরকম পরমাণু থাকবে। আর এটা এল দিয়ে কী করি, মেনলি আমরা উপশক্তি স্তরের আকৃতিটা নির্ধারণ করতাম। আমাদের কি মাথায় লাগতেছে, একটা হচ্ছে আকৃতি নির্ধারণ করবো কিসের, উপশক্তি স্তরে। দ্বিতীয় কথা লাগতেছে এল এর মান হচ্ছে 0 থেকে n-l এর মধ্যে থাকবে, n-1 এর মধ্যে থাকবে, সরি। তো এল এর মান হচ্ছে 0 হলে এস হবে, 1 হলে পি হবে, 2 হলে ডি হবে, আর এফ হলে 3 হবে। এন এর মান যত, উপশক্তি স্তর সংখ্যাও তত। বুঝলাম যে n = 4 হলে দেখো 1টা 2টা 3টে 4টা, 4টা উপশক্তি স্তর। আর এদিকে অরবিটাল কয়টা ছিল, মানে একটু আগে আমরা দেখছিলাম, মনে আছে যে n²। তো গ্রুপ 1 এর খাদ্যাতুর সময় পরমাণু বর্ণালীতে হচ্ছে 4টা বর্ণালী শিখা হয়েছে, তো ওগুলো নিয়ে নামটা লিখছে, এগুলো লাগতেছে না। চুম্বকীয় যেটা, সেটা ম্যাগনেটিক যেটা, সেটা কি করে ত্রিমাত্রিক দিক বা হচ্ছে ওরিয়েন্টেশন ঘটায়। এম এর মান হচ্ছে 2l + 1 এর মতো থাকবে। তো উপশক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা বাড়ে। উপশক্তি স্তর হচ্ছে প্রধান কক্ষপথের উপশক্তি স্তর। অরবিটাল হচ্ছে যে উপশক্তি স্তরে যে অঞ্চল আছে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা বেশি, মানে 90 থেকে 95% আর কি। আচ্ছা এখানে একটা জিনিস হচ্ছে যে কি পি এর মান, তোমার পি এর মান যখন l = 2 হয়, m এর মান 5 হয়। কেমন হচ্ছে, ওই যে 2l + 1, 2 × 2 + 1, তাহলে 2 × 2 = 4, 4 × 1 = 5। আর যখন l এর মান 3 হচ্ছে, 3 × 2 = 6, 6 × 1 = 7, ঠিক আছে। m এর মান থেকে আসছে, বুঝছো। আচ্ছা l = 1 হলো তখন হচ্ছে তোমার পি আমরা বলছি কয়টা, মানে 3টা, px py pz। জিনিসটা হচ্ছে l = 1 মানে তোমার পি না, এই যে l = 1 আর কি, পি না। তো ওইখানে পি 1, তো px py pz উপশক্তি স্তর, ওটা বলছে। এখানে কিছু কথাবার্তা লাগে যে যে কোনো উপশক্তি স্তরের মোট অরবিটাল সংখ্যা হচ্ছে 2l + 1, সর্বোচ্চ ইলেকট্রন ধারণার ক্ষমতা 2 × 2l + 1। আর n মানে n এর কোন মানের জন্য হচ্ছে যে কি মোট অরবিটাল সংখ্যা n²। তো এখানে কিছু কথা আছে, ইলেকট্রন বলে 2 গুণ করে দিবা, আর অরবিটাল বলে হচ্ছে 2 গুণ হবে না। জাস্ট দেখো 2l + 1 যখন অরবিটাল বলছে, আবার ইলেকট্রন বলে 2 দিয়ে গুণ করছি। এমনিতে হচ্ছে তোমার অরবিটাল সংখ্যা n², কিন্তু যখন ইলেকট্রন বলবো 2n² হবে। কিন্তু সর্বোচ্চ ধারণ ক্ষমতা হচ্ছে 2n²। স্পাইন মানে স্পিনেরটা কি মেনলি, মানে ঘূর্ণনটা আমরা নির্ধারণ করবো, ওইটাই। তো এখানে কিছু কথাবার্তা আছে যে ঘূর্ণন বা স্পিন গতির কারণে প্রতিটা ইলেকট্রন একটি অতি ক্ষুদ্র চৌম্বক রূপে মৃদু চৌম্বক সৃষ্টি করে। কিসের জন্য, স্পিনের জন্য। ইলেকট্রন স্পিন বর্ণনার জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহৃত হয় সেটা হচ্ছে যে কি কোয়ান্টাম স্পিন। বিজোড় ইলেকট্রনে যুক্ত পরমাণুতে স্পিনজনিত চৌম্বকের ক্ষেত্রে সক্রিয় থাকে, এই যুগলবদ্ধ দুইটি ইলেকট্রন চৌম্বক ক্ষেত্র অকার্যকর হয়ে পড়ে। আচ্ছা এই ছকটা একটু বুঝাবো, এটা বুঝলে হচ্ছে মেনলি মোটামুটি বুঝে যাবা কি পড়ছিলাম আমরা। দেখো আমরা হচ্ছে যে কি n = 3 এর জন্য সব কিছু বাই করবো, ঠিক আছে। তো প্রথম কক্ষপথ হচ্ছে কে, দ্বিতীয় কক্ষপথ l, তারপর হচ্ছে m। তো প্রথম কক্ষপথে n = 1। তো আমরা কি বলছিলাম, l এর মান হচ্ছে যে কি n-1। তো 1 থেকে 1 গেলে হচ্ছে 0। তো 0 মানে কি s না, 1s অরবিটাল। তো l = 0, m = 0। তো আমরা কি বলছিলাম 2l + 1। তো 2 × 0 + 1 মানে কত, শুধু 1 না। তো একটা অরবিটাল থাকবে। তো একটা অরবিটালে কয়টা ইলেকট্রন, 2টা ইলেকট্রন। তো প্লাস হাফ মাইনাস হাফ, 2টা ইলেকট্রন আছে, 1s2, ঠিক আছে, 2টা ইলেকট্রন আছে। এবার আসি n = 2 n = 2 মানে কত, তোমার l এর মান হচ্ছে 0 থেকে n-1 এর মধ্যে, তাহলে হচ্ছে 2টা। তো 0 আর 1 আছে তোমার, 0 মানে হচ্ছে
তো টোয়াইস এস থেকে কয়টা আসে তোমার L = 0 M = 0 টোয়াইস এস এ অরবিটাল হচ্ছে একটা, তো দুইটা ইলেকট্রন স্পিনে। এবার আসে 2p হচ্ছে px py pz তিনটা না, p = 1 হলে টোয়াইস L + 1, তো 2 গুণ 1 যোগ হচ্ছে 1, তো 2 একে 2 প্লাস 1 হচ্ছে 3। আচ্ছা আমি তোমাদেরকে জিনিসটা একটু হাতে কলমে দেখাই, আসলে নিজেও বলে শান্তি পাচ্ছি না। দেখো আমরা বলতেছি যে, আচ্ছা এবার একটু জিনিসটা বুঝো নাকি, দেখো আমরা n এর মান হচ্ছে 2 ধরছি, পিটা কি, পি হচ্ছে যে কি আমরা কি বলছি, s এর মান হচ্ছে 0 হয়, তারপর p এর মান হচ্ছে 1 হয়, d এর মান হচ্ছে কি 2 হয়, আর f এর মান হচ্ছে কি 3 হয়, এটা বলছিলাম। তো p এর মান যে 1 হয় এটা কোথা থেকে আসছে, আমরা সূত্রটা কি বলছি যে p হচ্ছে যে কি 0 থেকে n-1 পর্যন্ত, তো 0 থেকে এটা বলছে n-1, n এর মান হচ্ছে তোমার 2, তো 2 থেকে 1 বিয়োগ গেলে কত 1, এই যে 1 আসছে। তো m এর মান আমরা সূত্রটা কি পড়ছি, যেটা তোমার টোয়াইস L + 1, তো টোয়াইস L 2L এর মান কত আসছে তোমার 1 আসছে না, তো 2 একে 2 আর 1 যোগ করলে কত 3, ঠিক আছে। এরপর s এর মান কত +হাফ - হাফ, এবার বুঝছো জিনিসটা। তো ধরো আমাকে বলছে যে কি 3p বলছে 3p, তো 3p এর ক্ষেত্রে n এর মান কত হচ্ছে তোমার 3 হচ্ছে, p এর মান কত হচ্ছে মানে n-1, 0 থেকে হচ্ছে n-1, তাহলে হচ্ছে যে কি তোমার 2, তো কি হয় মানে টোটাল হচ্ছে তোমার 3টা থাকবে, 0 থেকে হচ্ছে যে কি 1 2, এটাই। তো 3টা অরবিটাল আছে, তো কোনটা অরবিটাল 0 1 2 গুলো কি মেনলি px py আর হচ্ছে এদিকে pz, ঠিক আছে। এবার l তোমার যেটা m এর মান সেটা কি টোয়াইস L + 1, আচ্ছা সরি এই জিনিসটা হচ্ছে মেনলি l এর মান আমি লিখতে ভুল করতেছি, এই যে এখানে যেটা l ওটা হচ্ছে তোমার মেনলি l এর মান, তো 2 গুণ 2 যোগ 1 তাহলে হচ্ছে 5, m এর মান হচ্ছে তোমার 5 আসতেছে। এবার বুঝছো জিনিসটা কি হয়েছে, ঠিক আছে ক্লিয়ার কেমনে আসছে। তো s = তোমার +হাফ - হাফ, তাহলে তোমার হচ্ছে 10টা ইলেকট্রন থাকতেছে, বলে না যে p অরবিটালে তোমার 10টা ইলেকট্রন, d অরবিটাল হচ্ছে 14টা, f অরবিটাল হচ্ছে তোমার 14টা ইলেকট্রন, p অরবিটাল তোমার 6টা ইলেকট্রন, p অরবিটালে কোথা থেকে 6টা ইলেকট্রন আসে 3 × 2 = 6টা, তারপর d অরবিটাল যখন বলবো তখন টোয়াইস L + 1, তো তোমার তখন d এর মান 2 হচ্ছে, l এর মান 2 হচ্ছে, তো 2 × 2 = 4 5, বুঝতেছো জিনিসটা। আচ্ছা আমি এই জিনিসটা আরেকবার তোমাদেরকে বুঝাই, হ্যাঁ মানে কেন জানি তোমাদেরকে জিনিসটা মানে শান্তি লাগতেছে না বুঝাই, একটু দাঁড়াও আরেকবার বুঝাই তোমাদেরকে, আরও ক্লিয়ারলি বুঝো। আচ্ছা ধরো তোমার বলছে 3p তে কয়টা হচ্ছে ইলেকট্রন আছে, কোশ্চেন হচ্ছে এরকম, তা আমরা মাথায় রাখবো s = 0 হয়, p = 1 হয়, d = 2 আর f এর ক্ষেত্রে 3 পড়ছিলাম, মানে s 0 হলে হচ্ছে s = 0, তো n = হচ্ছে আমাদের 3, এবার p = মানে কথা বলতেছি আমরা 1 বলতেছি, তো চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা যেটা টোয়াইস L + 1, তো টোয়াইস L এখানে l এর মান হচ্ছে 1, তো 2 গুণ 1 যোগ 1 = 3, ইলেকট্রন সংখ্যা কি তোমার দুইটা করে না প্রত্যেক স্পিনে, তো 3 গুণ 2 = 6, তো p অরবিটালে তোমার 6টা ইলেকট্রন থাকে, ঠিক আছে। তো 3p তে হচ্ছে তোমার 6টা ইলেকট্রন আছে, এটা বুঝাইছি। ওকে নাও ক্লিয়ার, জিনিসগুলো একদম সামনে আরো ভালো করে দেওয়া আছে, তো এটাই আর কি। এখানে এবার একটু সোজা হবে, m সেলের ক্ষেত্রে n = 3 তিনটা ভাগ আছে, l = 0 l = 1 l = 2, তো 0 এর ক্ষেত্রে হচ্ছে 3s, s এর মান হচ্ছে 0, l এর ক্ষেত্রে হচ্ছে 3p, তো l এর মান যখন বসাচ্ছি তো তিনটা ভাগ হচ্ছে 3টা হয়, আর s এর ক্ষেত্রে তো বুঝছো তো টোয়াইস L + 0, তো 2 × 0 + 1 একটা অরবিটাল, তো একটা অরবিটাল এখানে 3টা অরবিটাল, তো একটা অরবিটালে 2টা করে ইলেকট্রন, আর 3টা অরবিটাল 3 × 2 = 6টা ইলেকট্রন, দেখছো 3p6 কোথা আসছে। তারপর এদিকে 3d আছে, 3d তে হচ্ছে যে কি তোমার d আমরা কত বলছি 3 না, তো 3 থেকে 1 গেল হচ্ছে 2, 2 গুণ 2 যোগ 1 5, 5টা অরবিটাল 5 2 10টা অরবিটাল, তাহলে 3d তে 10টা ইলেকট্রন থাকতে পারে d অরবিটালে, ঠিক আছে। তো 2 যোগ 6 যোগ 10 টোটাল হচ্ছে 18টা ইলেকট্রন থাকতে পারে, জিনিসটা বুঝছো। এই জিনিসটা কিন্তু বুঝা লাগবে 3p তে কি হয় কি না হয় প্যাচপোচ সব কিছুই। আচ্ছা এখানে কিছু কথা আছে যে স্পেকট্রোমিটার বা বর্ণালী বিজ্ঞান যন্ত্র দিয়ে হচ্ছে আমরা সূক্ষ্ম রেখা বর্ণালীতে পরিণত করব, তারপর হচ্ছে ত্রিমাত্রিক অরবিটাল নিব, এরপর হচ্ছে যে কি সূক্ষ্মতর রেখা বর্ণালীকে অধিক শক্তিশালী চুম্বক ক্ষেত্র দ্বারা বিশ্লেষিত করা হলে তখন প্রতিটি সূক্ষ্মতর রেখা দুটো সমাংশে পৃথক হয়ে পড়ে যায়, ইলেকট্রন স্পিন কোয়ান্টাম সংখ্যা সংশ্লিষ্ট দুইটা চৌম্বকধর্মী ইলেকট্রনের বিপরীত স্পিনকে বোঝায়। এগুলো হয়ে গেছে। আচ্ছা 4টা কোয়ান্টাম সংখ্যা তাৎপর্য, n এর মান অরবিট বা শক্তিস্তর ধারণা সম্পর্কে জানতেছি, বোরেরটা তো বুঝলামই 0.529 × 10⁻11, সূত্রগুলো একটু দেখা লাগবে। আমরা v1 = কি পড়ছিলাম v1 × 1/n,
v1 এর মানটাই এটা আর কি মেনলি। en এর ক্ষেত্রে হচ্ছে 1/n² দিয়ে গুণ e1 এর মানটা, তো e1 এর মানটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, হাইড্রোজেন পরমাণুর আয়নিক শক্তি হচ্ছে যে কি প্লাস 1312 কিলোজুল পার মোল, এককটা একটু দেখে নিতে হবে। এখন কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা কেন প্রয়োজন হয়েছে? প্রধান বর্ণালীটা বাইর করার জন্য। সহকারীটা কেন লাগতেছে? সহকারী কোয়ান্টাম সংখ্যা যেটা এল এর জন্য হচ্ছে যে কেন প্রয়োজন হচ্ছে? বর্ণালী সূক্ষ্ম সৃষ্টি রেখার উৎপত্তির জন্য। উৎপত্তি, এল হচ্ছে উৎপত্তি, আর যেটা হচ্ছে এম, ঠিক আছে, সেটা কি করে? কারণ, বিভক্ত হওয়ার কারণটা ব্যাখ্যা করে সূক্ষ্ম রেখা। তো প্রথমটা হচ্ছে যে কি বর্ণালীর কথা বলবে, দ্বিতীয়টা হচ্ছে সূক্ষ্ম রেখা উৎপত্তি, মানে উৎপত্তি কেন হয়েছে সেটা বলবে, আর কারণটা, বিভক্ত হওয়ার কারণটা হচ্ছে যে তৃতীয়টা বলবে, চতুর্থটা কি বলবে? যে চৌম্বক ধর্ম ব্যাখ্যার জন্য। এই যে প্রয়োজনীয়তা, এটা কিন্তু মাথায় রাখতে হবে হবে হবে। এটা আবিষ্কারক বোর কি করছে? প্রধান কোয়ান্টাম সংখ্যা নির্ণয় করছে n = 1 2 3। তো প্রধান শক্তি স্তরের মানে শক্তি স্তরের আকারটা সম্পর্কে জানো। এবার সমারফিল দন্তসূত্র হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা l, l এর মান কত হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত, ঠিক আছে। তো এটা উপশক্তি স্তর যেটা ঘুরতেছে, উপশক্তি স্তরটার উপকক্ষটা হচ্ছে আকৃতিটা বোঝাবে। এবার জিম্যান আমি বলছিলাম ম্যাগনেটিক বানানো m আছে, জিম্যান বানানো তো m আছে। তো কি করছে? চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা নিয়ে করছে, ম্যাগনেটিক নিয়ে। তো m এর মান হচ্ছে 0 থেকে +l থেকে -l পর্যন্ত করছিলাম। ধরো 3 আসলে +3 +2 +1 0 1 -1 -2 -3 এরকম আর কি। তো এটা কি করে? ত্রিমাত্রিক যে রূপটা সেটা বিন্যস্ত করে। তারপরে ওলেনবেক আর গোল্ডস্মিথ ওকে হচ্ছে এস নিয়ে বলছে +হাফ আর -হাফ। এটা কি করে? ইলেকট্রন ঘূর্ণনের প্রকৃতি আর দিক বলে। এই জিনিস কিন্তু ভুলা যাবে না। জিম্যান করছে কি ত্রিমাত্রিক, আমি মাথায় রাখতাম জিম্যান মানটাতে 3টা অক্ষর না, ঠিক আছে, ওটা দিয়ে মাথায় রাখা যায়। আর এদিকে হচ্ছে যে তোমার ঘূর্ণন করছে কি ঘূর্ণনের প্রকৃতি আর দিকটা নির্ণয় করে দিছে। এবার আসি পরমাণু সমূহের মৌলিক কণিকা। মেইন কিছু কণিকা থাকবে যেগুলো হচ্ছে যে কি মানে ভেঙে যেসব কণিকা পরিণত হয়েছে তাদেরকে মূল কণিকা বলছে, আবার কিছু কিছু অন্যভাবেও সৃষ্টি হয়েছে। তো প্রায় 200-র মতো আছে। এখন পরমাণু মৌলিক কণিকাকে দুটা ভাগে ভাগ করবে, একটা স্থায়ী একটা অস্থায়ী। স্থায়ী জিনিসটা কি? যেটা মানে সারা জীবন থাকবে। হাইড্রোজেন পরমাণু 11H যে ছাড়া সব মৌলের প্রতিটা পরমাণুর গঠনের একক রূপ হচ্ছে যে কি ইলেকট্রন প্রোটন নিউট্রন আছে। প্যান দিয়ে মাথা রাখা চাই, প্রোটন ইলেকট্রন নিউট্রন আছে। আর এগুলোকে হচ্ছে মিললে আমরা পরমাণুর স্থায়ী মৌলিক কণিকা বলবো। পরমাণু অস্থায়ী মৌলিক কণিকা যেটা, সেখানে কি হয়েছে মানে এগুলো তো স্বল্পস্থায়ী। উদাহরণগুলো একটু পড়ি। নিউট্রিনো, অ্যান্টিনিউট্রিনো, গ্র্যাভিটন, পজিট্রিনো, মোসন, বোসন, পায়োন, মিউন। আমি এই অস্থায়ী কণিকাটা মাথায় রাখতাম না, আমি কম্পোজিট আর হচ্ছে যে কি মূল স্থায়ী কণিকাটা মাথায় রাখতাম। কম্পোজিট কি? আলফা আর ডিউটেরন, এটা একটু মাথায় রাখলে হবে। আলফা আর ডিউটেরন, তো আলফার সংকেত কি 4 2 হিলিয়াম 2+, আর ডিউটেরন হচ্ছে যে কি 2 1H+ বা 2 1D+। তো এই জিনিসটা কি হয় যে স্থায়ী আর অস্থায়ী ছাড়া আরেকটা ভারী কণা আছে, সেটা হচ্ছে কম্পোজিট কণা। তো স্থায়ী কণাটা বললাম প্যান দিয়ে, প্রোটন ইলেকট্রন নিউট্রন, আর এদিকে কম্পোজিট বলতেছে আলফা ডিউটেরন। তো বাকি যা আছে সব অস্থায়ী মৌলিক কণা। সিম্পল, এত শিখার দরকার নাই তো, যতটুকু লাগতেছে এতটুকু শর্টকাটে শিখে ফেলি। আচ্ছা, ডিউটেরন হলো ভারী হাইড্রোজেন। তো ভারী হাইড্রোজেন বা হাইড্রোজেন আইসোটোপ ডিউটেরিয়াম যেটা 2 1H আর হচ্ছে 2 1D। এখানে কি হয়? মেনলি নিউক্লিয়াসে একটা হচ্ছে প্রোটন আর একটা নিউট্রন থাকবে, ক্যাথোড হচ্ছে ইলেকট্রন। এবার আসি যে মানে পরমাণুকে হচ্ছে আমরা মানে গড়মিলের উপর ভিত্তি করে 3টা ভাগে ভাগ করতেছি, আইসোটোপ, আইসোবার, আইসোটোন। একটু জাস্ট দেখো, আইসোটোপের লাস্টে প আছে, তার মানে হচ্ছে প্রোটন সংখ্যা সেম, বাকিগুলো হচ্ছে ভিন্ন। আইসোবার ভ আছে না, ব হচ্ছে ভর সেম, বাকি সব ভিন্ন। আইসোটোন আছে দন্তন লাস্ট হচ্ছে নিউট্রন সেম, বাকি সব হচ্ছে ভিন্ন, ঠিক আছে। এটাই মেন কথা। তো এখানে একটা জিনিস লাগে যে হাইড্রোজেন পরমাণু 3টা আইসোটোপ আছে, পোট্রিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। ডিউটেরিয়ামের অক্সাইডকে হচ্ছে ভারী পানি বলবো ডিটিও, যেটা হচ্ছে হেভি ওয়াটার। অক্সিজেনে মিলে আমরা 3টা আইসোটোপ পাচ্ছি, এগুলো লাগতেছে না। আচ্ছা, Na আর Au হচ্ছে একটা আইসোটোপ, বাকি সবগুলো হচ্ছে যে একাধিক আইসোটোপ আছে। আমি মাথায় রাখলাম যে, তো তোমাকে জিজ্ঞাসা করছে কেউ, তুমি কি জানো যে কোনগুলোর একাধিক আইসোটোপ আছে? না না জানি না। তো এরপর শিখাই দিছে যে সোডিয়াম আইসোটোপ। ও আচ্ছা আচ্ছা, তো ও অরিয়াম, আর এদিকে হচ্ছে না জানি না সোডিয়াম। তো ঠিক আছে, সোডিয়াম আর অরিয়ামের হচ্ছে যে কি তোমার আইসোটোপ একটা জাস্ট, ঠিক আছে। আর সর্বমোট আইসোটোপ হচ্ছে তোমার 1300-র মতো, আর কৃত্রিমভাবে পাইছে আমরা 118টা। এবার আছে আইসোভার যেটা ভর সংখ্যা সেম বলছি, বাকি সব কিছু ভিন্ন। তো উদাহরণ আছে 64 মিলে গেছে, ভর সেম। আইসোটোন, নিউট্রন সংখ্যা সেম, বাকিগুলো ভিন্ন। তো 14 থেকে 6 গেলে 8, 16 থেকে 8 গেলে 8, 8 মিলে গেছে আইসোটোন, শেষ। আইসো ইলেকট্রনিক একটা আছে, সেটা হচ্ছে যে ইলেকট্রন সংখ্যা সেম হবে, Na-, O2-, F-, নিয়ন সবগুলোর ক্ষেত্রে তোমার করে 10টা করে।
এদিকে সোডিয়াম প্লাস ম্যাগনেসিয়াম 2 প্লাস অ্যালুমিনিয়াম 3 প্লাস সেম জিনিস। তো এটা আর কি ক্যাথোড রশ্মি কি মেনলি হচ্ছে ইলেকট্রন কণার প্রবাহ। এগুলো লাগতেছে না, এগুলো একটু জাস্ট রিডিং করে নিবা। ডাইরেক্ট এখানে আসি। মৌলিক কণিকার যেটা প্রোটন, সেটা হচ্ছে প্রোটনের ভর 1 পজিটিভ, প্রোটন পজিটিভ +1 তো 1.673 × 10^14। তো এখানে হচ্ছে যে পজিটিভই আছে 1.6 × 10^19। নিউক্লিয়াস হচ্ছে অবস্থান করে। প্রোটন আর নিউট্রন নিউক্লিয়াসে অবস্থান করবে, ইলেকট্রন হচ্ছে বাইরে অবস্থান করবে। তো নিউট্রন জিনিসটা কি +1 আর এদিকে 0, এটা হচ্ছে 1.675 × 10^24, এটা নিউক্লিয়াসে অবস্থান করবে। আর ইলেকট্রন যেটা সেটা হচ্ছে যে কি -1 নেগেটিভ, তো ওটা কি হয় -1.6 × 10^19 c, আর এটা হচ্ছে যে নিউক্লিয়াসের বাইরে অবস্থান করবে। ইলেকট্রন ভর সংখ্যা নিয়ে একটা কথাবার্তা বলছে, সেটা হচ্ছে E/m 1.76 × 10^8 c/g। 1 EMU মানে হচ্ছে 10^c, 1 c মানে হচ্ছে 0.1 EMU। তো রবার্ট মিলিকন তৈলবিন্দু পরীক্ষার সাহায্যে ইলেকট্রন চার্জটা নির্ণয় করছে। 1 মোল ইলেকট্রন চার্জ হচ্ছে 96,500 1.603 × 10^90। মানগুলো মাথায় রাখার দরকার নাই আপাতত, জাস্ট রবার্ট মিলিকনেরটা মাথায় রাখিও আর এই ছকটা একটু মাথায় রাখিও। আচ্ছা, হাইড্রোজেনের কিন্তু নিউট্রন নেই, 1 1 যেহেতু 1 থেকে 1 গেলে 0। আচ্ছা, এখানে ইলেকট্রন আবিষ্কার করছে হচ্ছে থমসন। আচ্ছা এখানে একটা জিনিস বলি, ইট পরে নিচে দিয়ে একটু মাথায় রাখবা। ইলেকট্রন তত হচ্ছে থমসন, আর পরে প্রোটন, পরে হচ্ছে রাদারফোর্ড, আর ওদিকে নিচের দন্তন্য হচ্ছে নিউট্রন, চ দিয়ে হচ্ছে চ্যাডউইক। ঠিক আছে, কে কি আবিষ্কার করছে মাথা থাকবে? প্রোটন আবিষ্কার করছে হচ্ছে রাদারফোর্ড। আচ্ছা, পারমাণবিক সংখ্যা জিনিসটা কি, যে যত প্রোটন থাকবে সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। আর পারমাণবিক ভর সংখ্যা কি নিউক্লিয়াসের প্রোটন আর নিউক্লিয়নের যে সংখ্যাটা। এখানে কিছু কথাবার্তা লাগে যে মানে প্রোটন সংখ্যা চেঞ্জ হলে হচ্ছে যে কি তোমার পারমাণবিক সংখ্যার মেনে চেঞ্জটা হয় আর কি। আর নিউক্লিয়নের ক্ষেত্রে কি বলতেছে যে মোট ভরটা বা ভর সংখ্যাটা হচ্ছে যে কি পারমাণবিক ভর, আর যা বাকি ভর সংখ্যা থেকে তোমার প্রোটন সংখ্যা বিয়োগ করলে যা পাবো সেটা হচ্ছে নিউট্রন সংখ্যা। এগুলো একটু দেখে নিতে পারো, লাগবে না। 3টা স্কেল আছে, হাইড্রোজেন স্কেল, অক্সিজেন স্কেল, কার্বন স্কেল, CHO দিয়ে মাথায় রাখা যায়। আচ্ছা, এখানে একটা কথা আছে, কার্বন 12 আইসোটোপের 1/12 অংশকে হচ্ছে যে অ্যাটমিক মাস ইউনিট বলে 1 AMU। এর অপর হচ্ছে ডাল্টন। তো ডাল্টন জিনিসটা কি, 1 ডাল্টন ইকুয়াল টু 1.6605 × 10^24 G গ্রাম গ্রাম গ্রাম। নিচের কোনটার ক্ষেত্রে বোর ইলেকট্রন মতবাদ প্রযোজ্য হয়? 1 এর একটা ইলেকট্রন থাকতে হবে। হাইড্রোজেন প্লাস ইলেকট্রন আছে না, 0। হিলিয়াম প্লাস একটা ইলেকট্রন আছে, তাহলে এটা হবে আনসার। অথবা লিথিয়াম 2 প্লাস হলে হওয়া যেত, কিন্তু হচ্ছে না লিথিয়াম প্লাস যেহেতু, আর বেরিলিয়াম 2 প্লাস হচ্ছে না। তার মানে হিলিয়াম প্লাস যেহেতু একটা ইলেকট্রন, দুইটা মানে হিলিয়ামে মিলে দুইটা থাকে, হিলিয়াম প্লাস যখন হচ্ছে একটা ইলেকট্রন হয়ে যাচ্ছে। তো একটা ইলেকট্রন যেহেতু সেজন্য বোর মতবাদ প্রযোজ্য, বাকিগুলা কি বেশি যেহেতু হচ্ছে তার জন্য প্রযোজ্য নয়। অক্সিজেনের 3টা আইসোটোপ আছে, কার্বনের 2টা আইসোটোপ আছে। এই যে কার্বনের আইসোটোপ 3টা মেনলি, 2টা হচ্ছে স্থায়ী আর একটা হচ্ছে এমনি আর কি। তো এগুলো একটু পড়ে নিও। 14টা হচ্ছে স্থায়ী তেজস্ক্রিয়, আর 12টা হচ্ছে স্থায়ী। আচ্ছা, এখানে আমি একটা জিনিস লিখছিলাম, ধরো সালফেট আয়ন বলছে, ঠিক আছে। তো তখন হচ্ছে এটা যে ইলেকট্রন যেটা সেটা হচ্ছে 6 + 6 × 2 + 2 32, আর যখন মোট ইলেকট্রন বলবে তখন সেটা 50 হবে। কীভাবে? সালফারের হচ্ছে 16টা, তো তোমার অক্সিজেন হচ্ছে যে কি 32টা, আর হচ্ছে 2টা মাইনাস যেহেতু তাহলে 2টা, তো যোগ করলে 50 হয়। আর যখন S2- বলতেছি তখন যোজন হয় 8টা, 6 আর 2 যোগ করলে 8, আর এদিকে তোমার ইলেকট্রন হয় হচ্ছে যে কি 18টা, 16 আর এদিকে 2- যোগ করলে 18 ইলেকট্রন। ঠিক আছে, এগুলো লাগতেছে না। একই মৌলের সব আইসোটোপের ভৌত রাসায়নিক ধর্ম সেম হবে। এবার আসলে মৌলের তেজস্ক্রিয়তা নিয়ে, কোনো মৌলের আইসোটোপ দ্বারা স্বতঃস্ফূর্তভাবে ভিন্ন রশ্মি বিকিরণ ধর্মকে হচ্ছে যে তেজস্ক্রিয়তা ধর্ম বলতেছে। তো আইসোটোপ দুই ধরনের, একটা হচ্ছে প্রাকৃতিক আর হচ্ছে তেজস্ক্রিয়। এগুলো লাগতেছে না। আচ্ছা, যেটা আলফা কণা, সেখানে কি হয়, আলফা কণাটা যখন বাইর হয় প্রোটন সংখ্যা 2 একক কমবে, ভর সংখ্যাও 4 একক, হ্যাঁ ভর সংখ্যাও তোমার হচ্ছে যে কি 4 একক হ্রাস পাবে, সবগুলো কমবে। আর যখন বিটা বাইর হয়, বিটাতে বেশি, তো প্রোটন সংখ্যা বাড়বে। আর গামার কোনো চেঞ্জ নেই, এটা একটু মাথায় রাখতে হবে। জিনিসটা কি হয় দেখো, মানে আলফা যখন যাচ্ছে তখন তোমার হচ্ছে 4 2, আর যখন বিটা যাচ্ছে একটা প্রোটন বিয়োগ, আর যখন তোমার গামা যাচ্ছে তখন কোনো ভেদন ক্ষমতা নেই। তো 226 রেডিয়াম থেকে হচ্ছে তোমার যখন আলফাটা যাচ্ছে তখন 222 হয়ে গেছে, আর এদিকে 86 হয়ে গেছে। 4 কমছে, ভর 4 কমছে, প্রোটন হচ্ছে 2 কমছে, আর এদিকে 4 2 হিলিয়াম 2 প্লাস। আর বিটার ক্ষেত্রে কি হচ্ছে, 1 কমবে, জাস্ট এই দেখো 90 হয়ে গেছে, এই যে 1 কমছে, থোরিয়াম থেকে এখানে আসছে। আর গামার ক্ষেত্রে হচ্ছে কোনো চেঞ্জ নেই।
তো এটাই। আচ্ছা, এখানে কিছু কথা লাগে। 3টা তেজস্ক্রিয় রশ্মি সাধারণ বৈশিষ্ট্য আছে। একটা হচ্ছে অস্বচ্ছ মাধ্যমে যেতে পারবে, আয়নিত করতে পারবে। আরেকটা হচ্ছে ফটোগ্রাফিক দাগ সৃষ্টি করবে। অ দিয়ে মাথায় রাখতে পারো, অস্বচ্ছ। ওফ ওয়াটটা দিয়ে মাথায় রাখতে পারো। রশ্মি কণার মধ্যে ভাগ আছে আলফা, বিটা, গামা। আলফা হচ্ছে +2, ভর হচ্ছে 4 একক, দ্বিধনাত্মক 4 হিলিয়াম 2 প্লাস 1 গুণ ধরে। তো বিটা হচ্ছে 1 কম বেশি মানে ভর একক ঋণাত্মক আয়তন, এটা হচ্ছে 1000 গুণ। আর গামাটা কি 10,000, এটা হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ। এখানে কিছু কথাবার্তা আছে নিউক্লিয় বিক্রিয়া নিয়ে, হচ্ছে যে কি মানে নিউক্লিয়াসকে আঘাত করলে যে নিউক্লিয়াসের পরিবর্তন ঘটে, নতুন নিউক্লিয়াস সৃষ্টি হয় সেটা। তো ট্রান্সমোশন কি? ট্রান্সমোশন হচ্ছে যে কি স্থায়ী নিউক্লিয়াসকে উচ্চ গতিশীল নিউট্রন, প্রোটন অথবা আলফা অথবা অপর পরমাণু নিউক্লিয়াস দ্বারা ভাঙলে হচ্ছে নতুন মূল্যে পরিণত করা হচ্ছে ট্রান্সমোশন বলবো। কী হবে মেনলি নিউট্রনের যে জিনিসপাতি সেটা বাইরে হয়েছে 10 নিউট্রন, তো হচ্ছে ক্যালসিয়াম 4520। এবার আলফা কণা গেলে তোমার 4 কমতেছে, সরি মানে বাড়ছে আর কি। এদিকে দেখো এখান থেকে এখানে আসলো না, 30 হয়েছে, আর এদিকে হচ্ছে 2 বাড়ছে, আর এদিকে নিউট্রন সৃষ্টি হয়েছে 10 নিউট্রন। আচ্ছা জিনিসটা কি তোমাকে আমি বুঝাই, একটা জ্বালা কেমিস্ট্রিতে সবই পেইন। ধরো লিখি আমি 27 13 অ্যালুমিনিয়াম, এটা হচ্ছে প্রোটন সংখ্যা, আর এটা কি তোমার ভর মাস অথবা হচ্ছে দিয়েও প্রকাশ করে, দিয়ে করি। আর এদিকে হচ্ছে তোমার 42 হিলিয়াম দিছি। আমাদের হচ্ছে মেনলি ট্রান্সমিশন বিক্রিয়া দেখাতে হবে, মানে হচ্ছে তোমার একটা নিউট্রন সৃষ্টি হবে 10 নিউট্রন সৃষ্টি করে ফেলছি, তাহলে 1 কমে গেছে। তো আলফাতে কি হয় 31 হওয়ার কথা, তাহলে এখানে কি হবে 30 হবে। আর এদিকে 13 + 2 15 হওয়ার কথা, 15 বসে যাবে। তো এটা কিসের ভর সংখ্যা হয় ফসফরাস, ঠিক আছে। এটা হচ্ছে তোমার মেনলি ট্রান্সমিশন বিক্রিয়া। এবার আসি নিউক্লিয়ার ফিউশন আর হচ্ছে ফিশন। একদমই সোজা। তোমাকে আমি একটা জিনিস বলি, খাতায় দেখাই। ফিউশন বানানটা একদম ফিউশন না, ফিউশনে ইউ দিয়ে মাথায় রাখবা। সান বানানো হচ্ছে ইউ আছে, তার মানে হচ্ছে সৃষ্টি। তো ফিউশনে কি হয় মিলি, যেহেতু সূর্যের কথা বলছি, প্রচুর তাপের একটা বিষয় আসে, তাই না, তাপের একটা বিষয় আসে। আর বানানটাও দেখো বড় না অনেক, যেমন কি ফিশন বানানটা ধরে এইভাবে লিখছি, ফিশন বানানটা ছোট, ফিউশন বানানটা বড়। তো যেটা বানান বড় সেটা হচ্ছে কি অনেকগুলো যুক্ত হয়ে বড় একটা সৃষ্টি হবে, আর যেটা ফিশন সেটা তো ছোট, তাহলে ওটা ভেঙে তোমার ছোট 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 তৈরি হবে, ঠিক আছে। এখন কি হয় ফিউশনের ক্ষেত্রে তোমার যে তাপমাত্রাটা লাগে, নিউক্লিয়ার সংযোজন যেটা হয় থার্মোনিউক্লিয়ার ফিউশন বা হচ্ছে সূর্যের যেহেতু তাপমাত্রা আছে, তাহলে প্রচুর তাপমাত্রা লাগবে। তো কত লাগতেছে মেনলি তোমার 10⁸8K হচ্ছে তাপ উত্তপ্ত করতে হবে। আর যখন ফিশন হয়, ফিশনে কি হচ্ছে মানে ভাঙতেছে কি হচ্ছে 8 MeV শক্তি প্রয়োগ হচ্ছে, আর তৈরি হচ্ছে কত তোমার 200 MeV শক্তি হচ্ছে তোমার তৈরি হচ্ছে। আর এটা ইউজ কোথায় হচ্ছে, ফিশনটা তোমার হচ্ছে পারমাণবিক চুল্লিতে হচ্ছে মেনলি ব্যবহার করতেছি। তো জিনিসটা একটু দেখাই দূর বাবা। আচ্ছা এবার দেখো জিনিসটা মেনলি কি বুঝাইছি, যে ফিউশন হচ্ছে ভাঙবে, তো 8 MeV শক্তি হচ্ছে যে প্রয়োগ করবো, 200 MeV হচ্ছে তৈরি হবে। আর ফিউশনে কি হবে মানে বিক্রিয়াটা করার সময় তোমার 10⁸8K পাওয়ার দিব। তো ফিউশন মানে ইউ আছে সান, ঠিক আছে। থার্মোনিউক্লিয়ারও বলা যায় রিয়াকশন। আর ফিশনে কি হবে পারমাণবিক চুল্লিতে ব্যবহার করবো। তো এটাই এখানে লেখা আছে। এই যে 235 ইউরেনিয়াম আর 239 PU ক্ষেত্রে পারে। আর 8 MeV শক্তি দিয়ে যখন আঘাত করব তখন ভিন্ন ভিন্ন মৌলিক মানে মৌল উৎপন্ন হবে। এটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া। তো পারমাণবিক চুল্লিতে মেনলি জিনিসটা হয়, এই যে এনার্জি তৈরি হয়েছে 200 MeV। আর ফিউশনে কি হয় অনেকগুলো যুক্ত হয়ে বড় একটা নিউক্লিয়াস নতুন তৈরিতে পরিণত হবে। এটা শক্তি উৎস হলো হচ্ছে নিউক্লিয়ার ফিউশন। হাইড্রোজেন বোমারটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন, 10⁸8K পাওয়ার দিছে, এগুলো গেছে। তো নাইট্রোজেনের প্রকৃত ভর কত 1.605 × 10⁻²৪। নাইট্রোজেনের এমনি বলছে 14 দুগুণ হচ্ছে 28, ঠিক আছে। অ্যাটমিক মাস ইউনিট এটা ডালটন পড়ছিলাম। এই যে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া ঘটাতে শক্তির প্রয়োজন 8 MeV শক্তি উৎপন্ন হবে কিন্তু 200 MeV, এটা একটু মাথায় রাখা লাগবে। আচ্ছা আলফা কণার এখানে একটু বলি, আলফা কণার জিনিসটা হচ্ছে যে কি তোমার আপেক্ষিক চার 2, আমরা বলছি 4 হিলিয়াম 2 প্লাস, আপেক্ষিক ভর 4 হিলিয়াম 2 প্লাস 4 হিলিয়াম 2 প্লাস, তো এক গুণ ধরে হচ্ছে যে। আর বিটা হচ্ছে যে কি তোমার 0 1 0 -1, তো আপেক্ষিক ভরে তো কোনো চেঞ্জ নেই, একক কিন্তু ঋণাত্মক চার্জ ইলেকট্রন। আর এদিকে হচ্ছে 1000 গুণ। আর গামার কোনো এক্সচেঞ্জ নেই 0 0। আর এটা কি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, তো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ কোনটা গামা রশ্মি 10,000 গুণ, এগুলো গেছে। এবার সে MCQ পি উপশক্তি স্তর, পি মানে হচ্ছে তোমার L = 1, ঠিক আছে। M = -1 আমরা কি বলছিলাম M = 2 L + 1, 2 গুণ 1
যোগ 2, 2 গুণ 1 যোগ 1, তো 2 একে 2, 1 এ 3, তো 3টা কি px py pz, তাহলে আমি মানে হচ্ছে 3, অরবিটাল কটা 3টা হচ্ছে না, তার মানে 3 নাম্বারটা ভুল, 1 আর 2। আলফা কণা কি 4 2 হিলিয়াম 2 প্লাস 1 0 n, এটা কি নিউট্রন, 4 2 হিলিয়াম এটা ঠিক হয় নাই, 2 প্লাস দিনে 1 1 n এটাও ঠিক হয়নি। এবার আসে এখানে আকৃতি, যেটা কথাবার্তা একটু লাইনটা একটু মাথায় রাখবা। আলফা কণার ভর হচ্ছে 700 গুণ ইলেকট্রন কণার ভর। 1 mu সমান তোমার 3 × 10⁻³ আসে, আমি বলছিলাম m2s, ঠিক আছে, m2s ফার্স্টে m আসে তারপর s আসে, গুলানো যাবে না কিন্তু জিনিসগুলা। মেনলি কথাবার্তা হচ্ছে s হচ্ছে গোল আকৃতির হবে, p হচ্ছে তোমার ডাম্বল আকৃতির, আর d হচ্ছে ডাবল ডাম্বল, ঠিক আছে। তো জিনিস এখানে কিছু কথাবার্তা আছে যে স্প্যারিক্যাল হবে, গোল আকার নাই, n এর মান যত বড় হবে অরবিটাল আকার তত বড় হবে। এখানে হচ্ছে নোট প্লেট থাকবে 1, s এর ক্ষেত্রে নোট হচ্ছে 0, 2s এর ক্ষেত্রে হচ্ছে 1, 3s এর ক্ষেত্রে 2, মানে এক করে কমতে থাকে আর কি। আর পি এর ক্ষেত্রে কি হয়, পি অরবিটাল হচ্ছে যে কি কেন্দ্রের দিকে ইলেকট্রন ঘনত্ব কম থাকবে, আর অক্ষ বরাবর ত্রিমাত্রিক দিকে হচ্ছে যে কি ঘনত্ব সবচেয়ে বেশি থাকে। তো এখানে দেখা একটা ইনভিজিবল যে জিনিসটা আছে সেটা হচ্ছে তোমার মেইনলি নোডাল প্লেট আর কি। আর ডি অরবিটালে কি হয়, যে 4টা লোব সৃষ্টি ডাবল ডাম্বলের মতো, আর 2টা নোডাল প্লেনই হচ্ছে নিউক্লিয়াসকে ভেদ করবে। যেগুলো তোমার সেম সেম নাম সেগুলো হচ্ছে টি2 জি সেট বা নন অ্যাক্সিয়াল সেট, আর যেগুলো তোমার এমনিতে সেগুলো হচ্ছে এক্স আর ওয়াই জেড। একটু চিত্রটা দেখলে জিনিসটা বুঝবা। আচ্ছা তোমাদেরকে একটা দেখায় আসলে ডিএক্স ওয়াই জিনিসটা কেমন হয়। ধরো এটা হচ্ছে যে কি তোমার এক্স ওয়াই, এটা হচ্ছে জেড, ধরো যে তোমার ডিএক্স ওয়াই বাই করবো, ঠিক আছে। জিনিসটা হচ্ছে মেনলি আমরা এক্স ওয়াই যখন পড়তেছি ডিএক্স ওয়াই এর মাঝখানে একটা দিব, আর যে গ্যাপ জায়গা সেখানে একটা দিব, জিনিসটা হচ্ছে মেনলি ওইরকম হয়। তো ঠিক আছে, এটা চিত্রটা এরকম ছিল। আচ্ছা এখানে কিছু কথাবার্তা আছে, px py z এর মানটা একটু লাগবে, m = 0, m+1, z pz হলো হচ্ছে m = -1, dx y z এর মানটা লাগবে। জাস্ট এটা তুমি হচ্ছে অনেকটা সংখ্যা রাখার ক্ষেত্রে মাথায় রাখতে পারো, 0 -1 -2, এদিকে +1 +2, তো 0 এর দিক থেকে হচ্ছে dz স্কয়ার dyz dxy, আর এদিকে হচ্ছে dzx dx² - dy²। আফবাউ নীতিটা একটু পড়বো, সামনে পড়বো আমরা সবকিছু। অরবিট জিনিসটা কি, যে হচ্ছে যে কি মূল কক্ষপথ, যেটা বৃত্তাকার স্থির কক্ষপথ, সেটা। এই কেমিস্ট্রিতে একটা জিনিস পেইন, মানে একই জিনিস 101 বার পড়া লাগে, একই পড়া দেখো কয়বার আসতেছে। অরবিটাল জিনিসটা আমি নাহলে 100 বার বলছি না, যে যেখানে হচ্ছে সর্বোচ্চ ইলেকট্রন মেঘের ঘনত্ব থাকে, এই দেখো যে এলাকায় হচ্ছে যে কি আবর্তনশীল ও নির্দিষ্ট কক্ষ শক্তি যুক্ত ইলেকট্রন মেঘের অবস্থান সম্ভাবনা 90-95% হয়, সেটা হচ্ছে অরবিটাল। অরবিটাল পার্থক্য মুখস্থ করে ফেলবা। একটা হচ্ছে যে হাইড্রোজেন পরমাণু গঠনের যেটা মতবাদ বৃত্তাকার, এই যে বৃত্তাকার অরবিট, তারপর প্রধান সংখ্যা তো বললাম আমি কোয়ান্টাম সংখ্যা KLMN, তারপর হচ্ছে ধারণা দিবে হাইজেনবার্গের নীতি মানবে না, টয়েস n স্কয়ার হবে। অরবিটাল জিনিসটা কি কোয়ান্টাম মতবাদ, ওটা 90-95% উচ্চ, মানে ঘনত্বটা বেশি থাকবে, ইলেকট্রন ঘনত্ব ত্রিমাত্রিক স্থানে অবস্থান করবে। পি এর ক্ষেত্রে হচ্ছে লোব 2টা, ডি এর ক্ষেত্রে হচ্ছে ডাবল ডাম্বল, তো 4টা লোব। এবার এদিকে আসে হচ্ছে যে চুম্বকীয় সংখ্যা নির্ণয় করতে পারবো, L = 0 1 2 3 4 SPDF। আর অরবিটাল হচ্ছে একই সাথে ইলেকট্রন আর ইলেকট্রনের ভর আর অবস্থান নির্ভর করতে পারবো না, ভর বেকারিয়া, এটা হচ্ছে হাইজেনবার্গ অনিশ্চিত নীতি সমর্থন করতেছে। আর সর্বাধিক হচ্ছে 2টা ইলেকট্রন থাকতে পারবে। এবার আসে নীতিগুলা, নীতি আফবাউ নীতি, হ্যান নীতি, তেন নীতি। আচ্ছা ই এর ক্ষেত্রে এটা তো বসি 1/λ ব্যস্তানুপাত সম্পর্ক, আর E1/n²। n এর মান হচ্ছে তোমার l এর মান থেকে হচ্ছে n এর মান বড়, m এর মান থেকে হচ্ছে l এর মান সমান হতে পারে অথবা বড় হতে হবে, s = প্লাস। এই জিনিসটা কি, এটা সামনে বলবো কি লিখছে এখানে। এখন যে সামনে একটু সূত্রগুলো বোঝার চেষ্টা করবো, নীতিগুলা। আচ্ছা আফবাউ নীতি যেটা, সেটা হচ্ছে মেনলি কি নিম্ন থেকে হচ্ছে নিম্ন শক্তি স্তর অরবিটাল পূর্ণ করে হচ্ছে উচ্চ শক্তি স্তরের দিকে যাবে। তারপর যেটা তোমার পাউলির বর্জন নীতি, সেটা হচ্ছে যে কি একই অরবিটালে 2টা বিপরীত স্পিনে ইলেকট্রন প্রবেশ করতে পারবে। আর হুন্ডের নীতি হচ্ছে যে কি বিজোড় সংখ্যক অবস্থায় থাকবে, ঠিক আছে। পাউলির বর্জন নীতি এইভাবে বলা যায়, মানে 4টা কোয়ান্টাম সংখ্যা কখনো সেম হতে পারবে না, এটা। আচ্ছা এখানে কিছু ব্যতিক্রম আছে, যে ব্যতিক্রমগুলো একটু দেখে নিবা সবগুলো, ঠিক আছে, একটু দেখো। আচ্ছা এই জিনিসটা হয়েছে যে মানে নিম্ন শক্তি স্তরের যে ব্যতিক্রমটা, সেটা এই জিনিসটা একটু মাথায় রাখো, সামনে একটু দেখাবো যে কেমনে ব্যয় করা লাগে বা কেমনে হচ্ছে কি হয়, কিভাবে তুমি বের করবা পরীক্ষার হলে, ওগুলো বলে দিব তোমাদেরকে। হুন্ডের নীতি হচ্ছে এস এর ক্ষেত্রে প্রযোজ্য নয়। আচ্ছা পি শক্তি স্তরে অরবিটাল কয়টা, px py z 3টা, ডি এর ক্ষেত্রে 5টা, এফ এর ক্ষেত্রে 7টা। প্রোটন সংখ্যা কখনো চেঞ্জ হবে না, অক্সিজেন 2 - এর ক্ষেত্রে প্রোটন হচ্ছে 8টা, কিন্তু ইলেকট্রন কয়টা হয়ে যাবে, 10টা হয়ে যাবে। আচ্ছা এখানে একটু দেখি আমি, ক্রোমিয়ামে যেটা তোমার
মানে ইলেকট্রন বিন্যাস আর কি। নিয়নের পর 3s টু 3p6, এরপর 4s এ ঢুকবে, 4s এ 1 হবে, 3d 5 হবে, কারণ হচ্ছে তোমার 4s 2 হয়ে 3d 6 হওয়ার কথা, কিন্তু মানে 3d 4 হওয়ার কথা, কিন্তু জিনিসটা কি হয় যে অর্ধপূর্ণ হওয়ার জন্য 3d 5 হয়, একদিকে 4s 1 হয়ে যায়। কোবাল্টের ক্ষেত্রেও সেম কাজ কারবার, এটার ক্ষেত্রে চেঞ্জটা হয় না, 3d 7 4s 2 এইভাবে লিখে দিচ্ছে আর কি। ফাউন্ডের নীতি তো বললামই যে মানে সর্বাধিক অযুগ্ম বা বিজোড় অবস্থায় থাকার চেষ্টা করবে। বক্স সিস্টেম যেটা, এই যে অযুগ্ম অবস্থায় রয়েছে। কুন্ডের নিয়মের ভিত্তিটাই হলো মেনলি ইলেকট্রন স্পিনের চুম্বকীয় ফল। আর আহ্বান নীতিটা বললাম উচ্চক্রম, ওটা কি নিম্ন থেকে পূর্ণ করেছে উপরের দিকে যাবে, উচ্চক্রম বোঝায় আহ্বাও দিয়ে। এবার একটু বোঝায় আহ্বাও শক্তি স্তরের যে ব্যাপার স্যাপার, জিনিসটা একটু দেখো। ধরো 3d আর হচ্ছে 4s, তোমাকে বলছে যে কোনটার শক্তি স্তর বেশি, শক্তি বেশি, আবার বলছে যে কি তোমার কোনটার হচ্ছে মানে কোথায় আগে প্রকাশ করবে। একটা জিনিস হচ্ছে যে কি n+l এর মান, হ্যাঁ n+l এর মান যার কম তার হচ্ছে যে কি তোমার শক্তিটা কম হবে। তো যেটার হচ্ছে শক্তি কম হবে নিম্ন শক্তি স্তরে হচ্ছে আগে প্রবেশ করবে, নিম্নতে আগে প্রবেশ করবে, আগে প্রবেশ। 3d তে দেখো 3 n এর মান হচ্ছে 3 আর d এর মান কত 0 1 2, spd তো 2, 3 + 2 = 5। এদিকে l এর মান দেখো, n এর মান হচ্ছে 4, s এর মান কত 0 না, তা হচ্ছে 4। তো 5 বড় না 4 বড়, অবভিয়াসলি 4 ছোট 5 বড়। তো 4 যেহেতু ছোট তাহলে ফার্স্টে 4s এ প্রবেশ করবে। তো জিনিসটা বুঝছো তো, কোথায় আগে প্রবেশ করবে, তোমার হচ্ছে যে কি 4s অরবিটালে আগে যাবে ইলেকট্রন, তারপর হচ্ছে তোমার 3d তে যাবে, জিনিসটা মাথায় থাকবে। আবার যখন n+l এর মান সেম, ধরো 3d, তখন কি হচ্ছে 3 + d এর মান হচ্ছে 2 = 5, অথবা ধরো 4p 4 + 1 = 5, তো দুইটাই 5 না, সেম, তাহলে হচ্ছে আমরা যেটা ছোট সেটা আগে প্রবেশ করবে, ঠিক আছে, যেটা ছোট সেটা আগে প্রবেশ। তো এবার একটা জিনিস দেখাই তোমাদেরকে, একটা মজার জিনিস, এটা পরীক্ষার হলে এঁকে ফেলবো, সমস্যা নেই। দেখো 1s 2s এর ক্ষেত্রে 2p, ঠিক আছে, 3s 3p 3d, 4s 4p 4d 4f, তারপর হচ্ছে 5s 5p 5d 5f, তারপর হচ্ছে 6s 6p 6p 6d 6p, হ্যাঁ ঠিক আছে, তারপর হচ্ছে তোমার 7s 7p, তারপর ধরো 8s 8s পর্যন্ত দিলাম, ঠিক আছে। জিনিসটা কীভাবে হয়, এভাবে এভাবে যায়, এভাবে এভাবে, তারপর হচ্ছে এভাবে এভাবে এভাবে, এদিকে কাটবো, এদিকে কাটলাম, এরপর এভাবে কাটলাম, বুঝছো। জিনিসটা হচ্ছে তোমার এদিক ফার্স্টে এখানে ঢুকে, তারপর এদিকে আসে, তারপর এখান থেকে এখানে যাই, তারপর এখানে, ঠিক আছে, জিনিসটা বুঝছো যে মেনলি। এবার বুঝছো যে আমরা একটা ব্যতিক্রম পড়ছিলাম যে 5s, তারপর হচ্ছে তোমার 4d 5p, এই সিকোয়েন্সটা কেমন আসছে দেখো। 5s এ কি হয় জিনিসটা আমি বুঝাই, 5 + 0 = 5, 4d এর ক্ষেত্রে কি হয় 4 + 0 1 2, 4 2 6, 5p এর ক্ষেত্রে কি 5 + 1 = 6। এখানে কি হচ্ছে 5 হচ্ছে ছোট, 5 আছে তার মানে আগে প্রবেশ করতেছে, 5 আছে, এবার 6 আর 6 এর মধ্যে 4 হচ্ছে ছোট, তার জন্য 4 এ আগে প্রবেশ করতেছে, বুঝছো জিনিসটা কি হয়েছে মেইনলি, এটাই। একটা জিনিস বুঝাইতে পারলে আসলে শান্তি লাগে না, যতক্ষণ বুঝাবো না এটা মানে নিজের থেকে অশান্তি লাগে। ডি অরবিটালে মোট উপ অরবিটাল থাকবে হচ্ছে 5টা, এস এর ক্ষেত্রে হচ্ছে তোমার মানে একটা, পি এর ক্ষেত্রে 3টা, এফ এর ক্ষেত্রে কত 7টা, প্রত্যেকবার পড়তেই থাকবা যে কয়টা বলছি। এবার বলছে এফ উপশক্তি স্তর মোট অরবিটাল কত, এফ এর ক্ষেত্রে 7টা, তোমার 3 স্কয়ার 9, তৃতীয় নাম্বার কক্ষপথ হচ্ছে যে তোমার সর্বোচ্চ 9টায় মানে অরবিটাল থাকে আর কি। আর এসপি এর ক্ষেত্রে হচ্ছে 3টা অরবিটাল, তোমার ডি এর ক্ষেত্রে হচ্ছে 5টা অরবিটাল, এগুলো গেছে পরে 5D মান তো বাই করতে পারছে 5 আর এদিকে 2 7, 4 আর 3 7, কোন অরবিটালটা অবাস্তব 2D নাই, আর এদিকে হচ্ছে কোন অরবিটালের শক্তিস্তর সবচেয়ে বেশি, হিসাব করবা 4 + 0 4, 3 + 1 4, 3 + 2 5, 4 + 3 7, তো 4f। আচ্ছা এবার এখানে একটা কথাবার্তা আসি যে ব্যতিক্রম,
কেমিস্ট্রি হচ্ছে সব ব্যতিক্রম, ব্যতিক্রম বাদে এখানে কিছু নাই আল্লাহ দিলে। আচ্ছা 24 ক্রোমিয়ামের যেটা তোমার, এটা তোমার নর্মালি হওয়ার কথা ছিল যে কি ধরো 1:2 2p6 3:2 3p6 3d5 হওয়ার কথা ছিল না, এটা হওয়ার কথা ছিল ধরো 3d4 4s2। তো S1 এর একটা 2 অরবিটালের একটা ইলেকট্রন এখানে এসে অর্ধপূর্ণ হয়ে যায়, আর এখানে 10টা হয়ে পরিপূর্ণ হয়ে যায়। এই যে এখানে লিখছে যে D4s2 এর পরিবর্তে D5s1 হয়েছে, আর D9s2 এর পরিবর্তে D10 4s1 হয়েছে, যাতে সুস্থিত থাকে। ঠিক আছে, মানে 10 5 10 এগুলো অর্ধপূর্ণ অবস্থা না, পূর্ণ অর্ধপূর্ণ, তো ওই জন্য। এখানে একটা কথা আছে যে কি উচ্চ পারমাণবিক বিশিষ্ট সংখ্যাবিশিষ্ট মৌলসমূহের ক্ষেত্রে যেমন NF ও N+1 D এর ক্ষেত্রে পার্থক্য খুব কম হয়, তবে F অরবিটালের পরিবর্তে D অরবিটালের অবস্থান হচ্ছে যে কি ক্রসওভার ঘটে, মানে 4f এর বদলে 5d1 এ হয়। লিথিয়ামের একটাই আছে, যেটা আছে উদাহরণ সেটা একটু শিখে লাগবে না আর কি, শিখে রাখা উচিত। 4f1 5d0 হওয়ার কথা ছিল, কিন্তু সেটা কি হচ্ছে 4f0 হয়ে 5d1 হয়ে গেছে, এটা একটু মাথায় রাখতে হবে। দুইটা সেম মান, কিন্তু কথা ছিল কি মান সেম হলে 4f এর ঢুকার কথা ছিল, কিন্তু এখানে ব্যতিক্রম হয়েছে, 5d তে ঢুকছে তারপর 4f এ ঢুকছে, জাস্ট ওভারল্যাপিং হচ্ছে, ক্রসিং ওভারটা হচ্ছে, ক্রস ওভার হচ্ছে। আচ্ছা কোন অরবিটাল সম্ভব কোনটা সম্ভব নয়, সেটা একটা জিনিস মাথায় রাখবা যে এল এর মান হচ্ছে এম এর সমান হতে পারে, অথবা হচ্ছে এম এর থেকে বড় হবে, ছোট হবে না, s = প্লাস মাইনাস হবে। আর এন আর এল এর মান কখনো সমান হতে পারবে না, এন এর মান থেকে অলওয়েজ এল এর মান ছোট হবে। আমি কি বলছিলাম এল = কত, 0 থেকে n-1। আচ্ছা এবার একটু দেখাই দিই 1p, দেখো 1p সম্ভব কি অসম্ভব, 1p 1 তো দিছি, p এর মান 1 তো সেম হয়ে যাচ্ছে না, l = p, মানে l = 0 হলে না জিনিসটা সম্ভব হওয়ার কথা ছিল, p মানে p এর যে মানটা অরবিটাল যে মানটা সেটা 1s হওয়ার কথা ছিল, ওইটা সম্ভব। এবার হচ্ছে 2d, n = 2d, তো d তো তোমার কত হচ্ছে 0 1 2 2 2 সেম হয়ে যাচ্ছে না, তো সেটা তো হবে না, 2s 2p হবে, কারণ কি p হচ্ছে তোমার 1। আমি বলছিলাম n এর থেকে হচ্ছে অবভিয়াসলি ছোট হইতে হবে, তো n এর মান সেম হয়ে যাচ্ছে, l এর মানটা তাহলে হবে না। 3d, l এর মান n এর মান সেম হয়ে যাচ্ছে, d এর মান হচ্ছে 3, আর এদিকে 3 তো বলে দিচ্ছে n, তো যেহেতু সমান হচ্ছে তাহলে ওটা, আচ্ছা না দেখো সরি ভুল বলছি, d এর মান হচ্ছে 0 1 2 2 না, আর 3d 3, n এর মান 3, তার মানে d এর মানটা হচ্ছে যে কি 3 থেকে ছোট, যেহেতু n এর মান l এর থেকে ছোট, তাহলে এটা সম্ভব হয়েছে, বুঝছো? এগুলো একটু দেখে নিবা যে কোনটা অরবিটাল আগে প্রবেশ করবে, কোনটা অনুমোদিত না কোনটা। আচ্ছা আমি একটু তোমাদেরকে একটা জিনিস দেখো, n = 3, l এর মান হচ্ছে 1 এর থেকে কম হতে পারবে, তাহলে হচ্ছে l = 2 হবে, m = -3, এটা কি সম্ভব, l এর মান কি m এর মানে কখনো বড় হতে পারে? ধরো 3 তো বড় না, -3 -2 -1 0 -3 বড়, তার মানে এটা হচ্ছে তোমার অসম্ভব, সম্ভব না। জিনিসটা বুঝতেছো কি হচ্ছে? তারপর এখানে দেখো +1 কি কোনো সময় সম্ভব হয়, তার মানে এটাও সম্ভব না। আবার n = 1 l = 1, এটা কি সম্ভব? l আমরা কি বলছি 0 থেকে n-1 পর্যন্ত, তাহলে এটাও হচ্ছে না। কিন্তু এটা কি সম্ভব, n = 2 l = 1, n এর মান হচ্ছে l এর থেকে ছোট, আবার l = m = 0 আসছে, এটাও ছোট, তাহলে এক নাম্বারটা সম্ভব হওয়ার পসিবিলিটি আছে। এসে 2d কি সম্ভব, অবভিয়াসলি না, d এর মান কি কত হচ্ছে s p d 0 1 2 সেম হয়ে যাচ্ছে, হবে না, 3f s p d f 0 1 2 3, তাহলে 3 3 মিলে যাচ্ছে, হবে না, 2p হবে, s p 0 1, তাহলে 2p p 1 ছোট হচ্ছে, তাহলে হচ্ছে 3d, d এর ক্ষেত্রে d এর মান হচ্ছে 2, তাহলে s p d 0 1 2 তো 2, আর এদিকে 3 যেহেতু ছোট হচ্ছে তাহলে এটা সম্ভব। এভাবে পড়তে হবে, এটা সম্ভব এটা অসম্ভব, প্রত্যেকটা কোশ্চেন প্রত্যেকটা জিনিস অ্যানালাইসিস করতে হবে। আচ্ছা ফেরাসের ইলেকট্রন বিন্যাসে n = 3 l = 12 অরবিটাল কত সম্ভব, 5টা সম্ভব, d এর মান হচ্ছে তোমার 2, তো 2l + 1 একটা সূত্র বলছি না, 2 2 4 4 1 5 শেষ। ইলেকট্রন বিন্যাস তো নীতিটা হচ্ছে তোমার এখানে বইয়ে আহ্বান নীতি দিছে, ওটাই উত্তর। এখানে কিন্তু প্রবেশ বলে না, প্রবেশ বলে তোমার হুন্ড হতো, এটা দিয়ে মাথায় রাখবা জিনিসটা। পাউলির বর্জন নীতির মাধ্যমে হচ্ছে শক্তিস্তর সর্বাধিক যে ইলেকট্রন সংখ্যা সেটা নির্ণয় করা সম্ভব হয়। ক্রোমিয়ামের কয়টা অযুগ্ম ইলেকট্রন আছে, একটু আমি কোশ্চেনটা ব্যাখ্যাটা দেখাই। ক্রোমিয়ামটা ভাঙছিলাম আমরা 3d5 হচ্ছে, জিনিসটা কি হওয়ার কথা ছিল যে 3d4 4s2 হওয়ার কথা ছিল, কিন্তু আমরা ব্যতিক্রম করছি 3d5 4s1 হচ্ছে। কেন, হুন্ডের নীতি বলছিলাম সর্বোচ্চ অযুগ্ম অবস্থা থাকার চেষ্টা করে, বিজোড় অবস্থায় 1 2 3 4 5 6, দেখছো তো 6টা হচ্ছে যে তোমার অযুগ্ম ইলেকট্রন আছে, মানে বিজোড় ইলেকট্রন আছে। এগুলো একটু দেখে নিবা, কার্বনেরটা, তারপর তোমার ক্লোরিন বেশি লাগে হচ্ছে কপার কোরিয়াম, এগুলো একটু বেশি লাগে, কপার ক্রোমিয়াম, তারপর ক্যালসিয়ামেরটা লাগে, সরি ক্যালসিয়াম পটাশিয়ামেরটা লাগে, ক্রোমিয়ামেরটা লাগে, কপারেরটা লাগে। সিরিয়ালটা একটু মাথায় রাখবা, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন নিয়ন সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস সালফার ক্লোরিন আর্গন পটাশিয়াম ক্যালসিয়াম
ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, ফেরাস, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। শেষ। একটু মাথায় রাখতে হবে, এবার সিরিয়ালি মাথায় রাখতে হবে, পড়তে পড়তে চলে আসবে। তড়িৎ চুম্বকীয় ধর্মাবলী, বেশি কিছু লাগে না, সংজ্ঞা টঙ্গা লাগে না, একটু মেন পড়ায় চলে আসে, একদম একটু বাংলা লাইনগুলো পড়ে নিই মা। আচ্ছা, এখানে দেখো মহাজাগতিক রশ্মি যেটা, সেটা হচ্ছে 5 নাম্বার ঘরে হচ্ছে তোমার 5 আছে, 0 1 2 3 4 5। গামাটা কি এটার থেকে বড়, আমি মাথায় রাখতাম মগার অদ্রি আমারে, এই সিকোয়েন্সটা দিয়ে মাথায় রাখতাম সিকোয়েন্সটা। লাস্টে যেটা তোমার রেডিও ওয়েভ, সেটা তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তো এটা একটু মাথায় রাখবা, ঠিক আছে? তরঙ্গ দৈর্ঘ্য কার বেশি? সবচেয়ে বেশি রেডিওটা বেশি। এরপর জাস্ট বাড়তে থাকে আর কি, 0.05 থেকে 0.1, এরপর 0.1 থেকে 10, 10 থেকে। এখানে মেনলি লাগে হচ্ছে তোমার মগার অদ্রি আমারেতে অতি বেগুনিতে হচ্ছে জাল নোট আর পাসপোর্টটা বাই করতে পারবে। আর দৃশ্যমান যেটা, সেটা রেঞ্জটা একটু লাগে 380 থেকে 700 nm। আইআর এর ক্ষেত্রে 780 থেকে 1 mm। এই কয়েকটা জিনিস কত বেশি লাগে। তো মগার অদ্রি আমারে লাস্টের রেডিও দিয়ে হচ্ছে যে কি বেশি, অথবা এটা দিয়েও মাথা রাখা যায়, ইংলিশ টার্মটা দিয়ে মাথা রাখা যায়, বাট আমি ওটা মাথা রাখি। তো দৃশ্যমানের একটা কথা আছে, বেনি আসহ কলা। তো জাস্ট ফার্স্টের রেঞ্জগুলো মুখস্থ রাখবা, 380, 424, 450, 500, 575, 590, 447। আজকে দরকার হলো 50 বার পড়ো, 380, 424, 450, 500, 575, 590, 447। সিকোয়েন্সলি পরীক্ষা একটু লিখে ফেলবা, লিখে তারপর উত্তরটা বাই করবা। বেশি মাথা খাওয়াতে যাবে না, এগুলো খুব সিলি এমসিকিউ, এগুলো ভুল করা যাবে না। সিলি জিনিস ভুল করা যাবে না, কঠিন জিনিস কেউই পারে না। সহজ জিনিস যে ভুল করে সেই হচ্ছে আসলে মারাটা খায়। আচ্ছা, 1 mm সমান হচ্ছে 10 ইনভার্স 3 মিটার, মাইক্রোমিটার 10 ইনভার্স 6 মাইক্রোমিটার, আর এদিকে 1 mm ন্যানোমিটার 10 ইনভার্স 9, আর এদিকে হচ্ছে পিকোমিটার পিএম 10 ইনভার্স 12, 1 অ্যাংস্ট্রম 10 ইনভার্স 10। এগুলো তো গেছে। আচ্ছা, গামা রশ্মি নিয়ে কথাবার্তা আছে অনেক, যে অধিক শক্তি সম্পন্ন হয় তেজস্ক্রিয় আইসোটোপ থেকে হচ্ছে গামা রশ্মি বাইর হবে। তো মসবাওয়ার যে সে বর্ণালীমিত্রিক যন্ত্র এবং নিউট্রন সক্রিয় বিশ্লেষণ শক্তি দিচ্ছে। মগার অদ্রি আমার, এবার বেনি আসা কলা, বেনি আসা কলা ফার্স্টে বেগুনি না, বেগুনি যেটা সেটা হচ্ছে যে কি তোমার শক্তি বেশি, আর লালটার হচ্ছে তোমার তরঙ্গ দৈর্ঘ্য বেশি। একটা জিনিস মাথায় রাখবা, তরঙ্গ দৈর্ঘ্য যার কম তার হচ্ছে যে কি শক্তি বেশি, কারণ কি ইকুয়াল টু এইচ বাই ল্যামডা ছিল না, যেহেতু ব্যস্ত অনুপাতিক সম্পর্ক, তো ল্যামডা কমলে শক্তি বাড়বে আর ফ্রিকোয়েন্সিও বাড়বে, কারণ এফ ইকুয়াল টু কি 1 বাই ল্যামডা, ভি ইকুয়াল টু এফ ল্যামডা, তাই না? তো এফ ইকুয়াল টু 1 বাই ভি বাই ল্যামডা ছিল, তো 1 বাই ল্যামডা ব্যস্ত অনুপাতিক সম্পর্ক, এখান থেকে আর কি। নিচের কোন অঞ্চলের রশ্মি শক্তি সবচেয়ে বেশি? দেখো শক্তি বেশি বলছে, আমরা কি বলছি, মগা রদ্রি আমারে, রতে হচ্ছে যে তোমার রেডিও ওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তাহলে উপরের দিকে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে শক্তি বেশি। তো তোমার ইউবিটা ফার্স্টে আসে, অতি বেগুনিটা, তো ওইটাই উত্তর। আচ্ছা, এটা একদম সোজা। দেখো 300 থেকে 200 যেটা সবচেয়ে ছোট রেঞ্জ, মানে মোটামুটি 300 থেকে 205, সরি 30 থেকে 205 যেটা, সেটা হচ্ছে ইউবি ফটো। 230 থেকে 365, এটা একটু মাথায় রাখবা আইডি ক্ষেত্রে। এবার আসি, এগুলো একদম সোজা। 230 থেকে 380 ডিফারেন্স কত? 150 অপো 50 মিল আছে না, 150 আর কি। 240 থেকে 280 রেঞ্জ ডিফারেন্স কত? 40 ব্যবধান, ওটা 40 ব্যবধান, সেটা হচ্ছে জীবাণু নাশ করে, ওটা মাথায় রাখবা। 40 মানে ল নাশ ওটা আর কি। 200 400 ডাবল ড্রাগ, ডট ডাবল 270 থেকে 360। দেখো এটা তোমার 90 রেঞ্জ না, তো 90 বান্ডা তো 9 আছে, প্রোটিন অ্যানালাইসিস 90 × 3 270, আর 280 থেকে 400, এটা 120 মাইক্রো ব্যবধান। হ্যাঁ, তো 122 মাইক্রো পিক্সেল আমরা ছবি তুলি না, তো ইমেজ তৈরি করতে যেটা কোষ বা সেল ইমেজিং, সেটা হচ্ছে 280 থেকে 400। এবার 300 320 একদম সবচেয়ে ছোট রেঞ্জ, যেটা সবচেয়ে ছোট, সেটা হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত হয়। জিনিসটা মাথা থাকবে। অপটিক্যাল হচ্ছে তোমার 150 ডিফারেন্স, 240 থেকে 280 হচ্ছে তোমার 40, মানে নাশ চাষ আশ এরকম বলে না, ওরকম আর কি। আর 270 থেকে 360 90 × 3, তো এটা প্রোটিন অ্যানালাইসিস। 200 থেকে 400 সেটা হচ্ছে ডাবল রাখ, আর 300 থেকে 320 সেটা হচ্ছে সবচেয়ে কম পরিসর। এভাবে একটা সিকোয়েন্স লিখতে পারো, যে ইউবি ফটো ড্রাগ, জীবাণুনাশন, প্রোটিন সেল চিকিৎসা, দেন মানগুলো ছোট থেকে বড় আকারে সাজাবা, সেভাবে মাথা রাখতে পারো, যেভাবে খুশি। কথা হচ্ছে যে মাথায় রাখতে হবে। নিয়ার আয়ারটা চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত হয়, মিডলটা হচ্ছে জৈব যৌগ, এটা বলা যাবে না, জৈব যৌগ হচ্ছে মিডল আয়ার, আর ফার হচ্ছে যে কি চিকিৎসা। আচ্ছা, এনএমআর হচ্ছে আমরা বিজোড় সংখ্যক প্রোটন বা নিউট্রন যুক্ত নিউক্লিয়াস ব্যবহৃত করবো। বিজোড় আর কিছু দেখা দরকার নেই। 1H 13 কার্বন, 19 ফ্লোরিন, 31 ফসফেট, সবগুলো হচ্ছে যে কি বিজোড় মান না, তো এনএমআর হচ্ছে আমরা বিজোড় ইউজ করবো।
এবার আসি রেডিও ওয়েভের ব্যবহার। আচ্ছা, মগার অদ্রে আমরা দিয়ে ইয়াটা সিরিয়ালটা আমরা মাথায় রাখবো। এদিকে এখানে উল্টো দিক থেকে লিখছে, লিখুক, সমস্যা নাই। রেডিও ওয়েভের হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার অবশ্যই ফ্রিকোয়েন্সিটা হচ্ছে কম হবে। আর এদিকে তোমার গামা, যেহেতু তোমার তরঙ্গ দৈর্ঘ্য কম, তাহলে হচ্ছে ফ্রিকোয়েন্সিটা সবচেয়ে বেশি। এবার জাস্ট আমরা উদাহরণগুলো মাথায় রাখবো। দেখো, রেডিও তো নামে বোঝা যাচ্ছে রেডিও। মাইক্রোওয়েভ দিয়ে হচ্ছে মাডার দিয়ে মাথায় রাখবা, ঠিক আছে? মাইক্রোওয়েভ, তো আমাদের বাসায় মাইক্রো ওয়াইফাই ইউজ করি, বাসায় যে জিনিসগুলো আমরা ইউজ করতেছি, মতে মাইক্রো, মতে মোবাইল, মতে মাইক্রোওভেন, ওয়াইফাই, সেটা। এবার সে অবলিত আয়ার দেখো লাস্টে আর আছে, আর দিয়ে হচ্ছে রিমোট কন্ট্রোল অথবা অফার দিয়ে মাথায় রাখা যাচ্ছে। ধরো আয়ার কোম্পানি তোমার একটা অফার দিচ্ছে, কি অফার দিচ্ছে? অত হচ্ছে অপটিক্যাল, পথ হচ্ছে ফাইবার, পথ হচ্ছে ফিজিওথেরাপি, রথ হচ্ছে যে কি রিমোট কন্ট্রোল। এবার সে দৃশ্যমান, আমরা যেগুলো দেখতে পারবো। তো দৃশ্যমান জিনিসটা কি, মেনলি হচ্ছে সারস সংশ্লেষণ বানানটাতে তালবস্য আছে, দৃশ্যমানে তালবস্য আছে, এদিকে তোমার বিশ্লেষণী বানানটাতে তালবস্য আছে। অতিবেগুনি ইউবি জাল টিকা। এক্সরে হচ্ছে তোমার চিকিৎসা বিজ্ঞানে ব্যবহার করবে। আর গামা কি করে? ক্যান্সার কোষটা ধ্বংস করে। জিনিসটা মাথায় থাকবে। রেডিও কি করতেছে? মেনলি আমাদের সিগন্যাল দিচ্ছে। মাইক্রোওয়েভ, মাইক্রো দিয়ে হচ্ছে মাইক্রো ওভেন, মোবাইল ফোন ইউজ করতেছে, ওয়াইফাই ইউজ করতেছে। বাসায় যাতে দেখতেছে আয়ার কি করছে? অফার দিছে। দৃশ্যমানে কি করতেছি? তালবস্য মিল আছে। অতিবেগুনিতে ইউবি, জাল টাকা, জাল নোট, যা যা আছে সেটা। এক্সরেতে হচ্ছে তোমার চিকিৎসা, গামা হচ্ছে যে কি ক্যান্সার প্রতিরোধ। শেষ। খ দিয়ে মাথায় রাখা যায়। কোনটার তরঙ্গ সংখ্যা বেশি? দেখো, তরঙ্গ সংখ্যা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক সম্পর্ক। মগার অদ্রি আমারে দিয়ে মাথায় রাখবার। রত হচ্ছে রেডিও ওয়েভটা বেশি, যেহেতু রেডিও ওয়েভটা বেশি, গত ওইদিকে তোমার গামাটা হচ্ছে যে গামার হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যটা কম, তার গামার পর তোমার রঞ্জন রশ্মি আসে, তার হচ্ছে তরঙ্গ সংখ্যা বেশি কার? রঞ্জন রশ্মি। সিকোয়েন্সটা যেন একটু মাথায় থাকে। আচ্ছা, নোট জিনিসটা কি? তোমার n-1 করবো। 1s এর ক্ষেত্রে 1 থেকে 1 0, তার মানে নোট নাই। 2s এর ক্ষেত্রে তোমার 2 থেকে 1 গেলে একটা আছে। 3s 3p এর ক্ষেত্রে 2টা হচ্ছে নোট আছে। 4s 4p 4d এর ক্ষেত্রে 3টা নোট আছে। আবার যখন লোপ বলবে, লোপ, তখন 2 টু দি পাওয়ার l হবে, কিন্তু 2 টু দি পাওয়ার l। আচ্ছা, কোনো রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে যে কি 820 nm, শক্তি কত? সূত্রটা একটু বলি, = hc/λ। তো ক্যালকুলেশনটা একটু দেখো। তুমি দেখো, ফার্স্ট হচ্ছে পাওয়ার দিয়ে মিলানোর চেষ্টা করবো, তারপর হচ্ছে ম্যাথ দিয়ে মিলাবা, ঠিক আছে? 6.62 × 10⁻34 × 3 × 10⁻, আর এদিকে 820। দেখো, ফার্স্ট আমরা পাওয়ার হিসাব করি। -34 থেকে হচ্ছে 8 বিয়োগ, আর এদিকে হচ্ছে 9টা যোগ হয়ে যাবে, আর এদিকেও তোমার, হ্যাঁ, তো -17 আসে, ঠিক আছে? -17 আসে। তো মানগুলো দেখো সেম না? 2.424, 2.425। তো জাস্ট 318কে তোমার 3কে হচ্ছে আমরা 820 দিয়ে ভাগ করছি, 279 সামথিং আসতেছে। 6কে যখন আবার ভাগ করতেছি, তখন মানটা একটু ছোটখাটো আসতেছে না? দশমিকের মান আসতেছে। এখানে আমরা -17 আনছি, 2 ঘর পিছিয়ে গেলে তখন তোমার 10-19 হবে না? উত্তরটা কেমন আসছে বুঝছো? মানে 3কে 820 দিয়ে ভাগ করবো, 279 আসছে। 6কে যদি 279 দিয়ে ভাগ করি, তাহলে মানটা মোটামুটি 2 দশমিক, অনেক বড় মান, দশমিকের পর 29টা আসতেছে না? তো 2 ঘর পিছিয়ে নিব, শেষ। আর কি। আচ্ছা, কোয়ান্টাম তত্ত্ব, প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব যেটা, সেটা কি হয়েছে? বিজ্ঞান আইনস্টাইন হচ্ছে ফটো ইলেকট্রিক কথা বলছে, নির্দিষ্ট শক্তিযুক্ত ক্ষুদ্র কণা বা ফোটন আছে। = h পড়ছি আমরা, প্লাঙ্কের সমীকরণ এগুলো গেছে। দেখো, সূত্রগুলো একটু মাথায় রাখবা। প্লাঙ্কের সূত্র হচ্ছে = h hc/λ। ডি ব্রগলি বলছে λ = h/mv, আর কণিক ভর হবে অ্যাম্বিয়ার = nh/2π বলছে। এখানে কিছু কথাবার্তা আছে, যে একটা ফোটনের শক্তিকে আমরা হচ্ছে যে কোয়ান্টাম বলবো, আর দিকে এক মোল ফোটনের শক্তিকে হচ্ছে 1 আইনস্টাইন বলবো। 6.02 × 10⁻23 হচ্ছে যে কি তোমার 1 কোয়ান্টা। এগুলো লাগছে না। দেখো, এখানে জিনিসগুলো একটু লাগবে, কালারগুলো, হ্যাঁ। সোডিয়াম আয়ন থেকে হচ্ছে সোনালী আয়ন, দন্তসূত্র সোডিয়াম, দন্তসূত্র সোনালী হলুদ। পটাশিয়াম হচ্ছে কে বেগুনি, হালকা বেগুনি, পটাশিয়াম বায়োলাইট। তো ক্যালসিয়াম হচ্ছে এটার মতো লাল। আরও কিছু লাগে, স্ট্রনসিয়ামটা হচ্ছে লাল, আরবি হচ্ছে লালচে বেগুনি। এগুলো আমি তোমাদেরকে মুখস্থ করাই দিব সামনে, একদম সিরিয়ালি মুখস্থ করাই দিব, প্যারা খাওয়ার দরকার নেই। কপার হচ্ছে নীলাভ সবুজ, সিজিয়াম হচ্ছে লাল, বেরিয়াম হচ্ছে যে কি সবুজ। এগুলো লাগে। আলোক শোষণ করলে কালো হয়ে যাবে, আর আলোক বিচ্ছুরণ করলে হচ্ছে যে কি লাইট হয়ে যাবে। এটা তো বলছো, লাইম্যান হচ্ছে তোমার অতিবেগুনি, বামান হচ্ছে দৃশ্যমান। জিনিসটা একটু সিকোয়েন্সটা মাথায় রাখবা, যে লিমার বাম পাশে বঙ্কিময় ফুটে হয়েছে। তো প্রথমে লিমা যেটা ছিল অতিবেগুনি, তারপর বাইমার ছিল, বাইমারটা তোমার দৃশ্যমান, এরপর হচ্ছে সবগুলো আয়ার, মানে অবলোহিত। এইভাবে পড়ছিলাম আমি, মানে ফার্স্টে তোমার অতিবেগুনি, এরপর হচ্ছে যে কি দৃশ্যমান, এরপর হচ্ছে যে কি সবগুলা অবলোহিত। আচ্ছা, এই কোশ্চেনটা দেখো, কোন রশ্মির তরঙ্গ সংখ্যা হচ্ছে 7000 অ্যাংস্ট্রম হলে তরঙ্গ দৈর্ঘ্য 7000 অ্যাংস্ট্রম, তাহলে সংখ্যা করতো আমরা কি পড়ছি? আচ্ছা, 7000 অ্যাংস্ট্রমটাকে একটু ভাঙি। 7000 × 10⁻10 মিটার।
আরও ভেঙে হচ্ছে সেন্টিমিটার আনছি, তো ভেঙে 10⁻8 সেন্টিমিটার আছে। এবার আমরা কি বলছি যে তরঙ্গ সংখ্যা সমান 1/λ। 1/λ করতেছি আমরা 7 × 10³ 10⁻8। আমরা পাওয়ার হিসাবটা করতেছি 10⁵ সেন্টিমিটার 1/7 আসছে। 1/7 7কে 10 দিয়ে ভাগ করলে 0.1428। 0.1428 এর দশমিকটাকে 2 ঘর করে নিয়ে আসলে কি হচ্ছে, এদিকে 10³ হয়ে যাচ্ছে না, 5 থেকে তোমার 2 কমতেছে, পাওয়ার যেতে এদিকে নিয়ে আসতেছি। ঠিক আছে, পারবা? উত্তর কেমন আসছে বুঝছো? আরেকবার একটু দেখে নাও কেমন আসছে। আচ্ছা, এখানে একটু ফেরাসেরটা দেখাই। ফেরাস 26 মিললে হচ্ছে তোমার 3d6 4s2 হয়। যখন ফেরাস 2+ হয় 24, তখন কি হয়ে যায় 4s0 হয়ে যায়, এদিকে 3d6 3b6। আর এদিকে যখন ফেরাস 3+ হয় তখন 3d5 হয়ে যায়, আর 4s এর অবস্থানই থাকে না। ঠিক আছে, এটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, এখানে কিছু লাগে। সোডিয়ামের ক্ষেত্রে দুইটা উজ্জ্বল হলুদ রং পাবো, ঠিক আছে, রেখা বর্ণালীর সাহায্যে, যেটা ইয়া। আর হাইড্রোজেনের ক্ষেত্রে হচ্ছে হাই আনিলা দিয়ে মাথায় রাখবা। হাইড্রোজেন আদ্য হচ্ছে আসমানি, দন্তন হচ্ছে নীলবর্ণ, লাতে হচ্ছে যে কি লাল বর্ণ। মার্কারির ক্ষেত্রে সকাল দিয়ে মাথায় রাখবো সবুজ, কত হচ্ছে যে কি কমলা, লত হচ্ছে যে কি তোমার লাল আর কি সকাল। স্ট্রনসিয়াম 4টা রেখা তোমার লাল, সরি 4টা রেখা হচ্ছে 4টা রেখা পাবো লাল বর্ণের, আর 3টা এমনি রেখা পাবো। কি করছি এই জিনিসটা একটু দেখবা, আমরা একটা সূত্র পড়ছিলাম মনে আছে? আচ্ছা, এখানে একটু দেখাই না, আল্লাহ এগুলো দেখায়নি। বর্ণালী সৃষ্টির বেলায় হচ্ছে কি ডেল ইকুয়াল টু HF/h সমীকরণটা প্রযোজ্য হবে। বোর পরমাণু মডেল থেকে হচ্ছে হাইড্রোজেন পরমাণু বর্ণালী সৃষ্টি করেছে। একটু সূত্রটা দেখবো, তোমার এটা হচ্ছে ছোট মান মাইনাস হচ্ছে বড় মান, এটা মাথায় রাখে। n1 মান হচ্ছে ছোট মান, n2 মান হচ্ছে বড় মান। আচ্ছা, এখানে আসি এবার একদম বেনসল ওয়াটটা মাথায় রাখবা। বেনসল 6,5,4 মাথায় থাকবে, 6,5,4 বেনসল। আচ্ছা, এবার এখানে আসি, দেখো বলছি যে কি n = 3 থেকে হচ্ছে n = 2 গেছি, মানে m সেল থেকে l সেলে গেছি। ফার্স্টে 2টা লিখবা, তারপর হচ্ছে যে 3টা লিখবা, ছোট মান বিয়োগ বড় মান, এটা দিয়ে মাথায় রাখবা, শেষ। তো সূত্রটা বসাবার কি, আর এর মানটা বসা লাগতেছে না, 5RH/36। তারপর এদিকে তোমার সেম জিনিস, 4 থেকে 2 গেছে, তার 2 স্কোয়ার থেকে 4 স্কোয়ার 16। ক্যালকুলেশন তো করতে জানো, করবা। তারপর এদিকে 5 স্কোয়ার 2 স্কোয়ার তোমার লসাগু করছে, লসাগু করে হিসাব নিকাশ করছে, সেম জিনিস তো। বেনসল জিনিসটা কি, মানে বেগুনি নীল সবুজ লাল বেনসল। 6,5,4,3 6 গেছে, তারপর 5 গেছে, 4 গেছে, 3 গেছে। জাস্ট কালারটা মাথায় রাখার জন্য যে কোন সময় কোন কালারটা হয়। তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা হলে দীর্ঘতম মধ্যে n2 এর মান হচ্ছে ক্ষুদ্রতম হবে, যেহেতু n2 কি তোমার বড় মানটা। আর এদিকে তোমার তরঙ্গ দৈর্ঘ্য ক্ষুদ্রতম হলে n2 এর মান সবচেয়ে বড় হবে। 1/n2 মানে হচ্ছে তোমার কি 0, মানে হচ্ছে অসীম থেকে যখন আসতেছে আর কি। হাইড্রোজেন পরমাণু কোনটাতে হচ্ছে দৃশ্যমান দেখবো, বামারে দেখবো আমরা বাত, ঠিক আছে, বামারে দেখবো। তাহলে লাইমারে কি দেখতেছো, অতিবেগুনি। আর ব্র্যাকেট প্যাশন ফন্ট যেগুলো আছে সেগুলো হচ্ছে অবলোহিত। এভাবে পড়তে হবে, 3টা অপশনই চেক করতে হবে, 4টাই পড়তে হবে। আচ্ছা, লাইম্যান সিরিজের জন্য n1 এর মান কত? লাইম্যান পড়ছি লিমার বাম পাশে ব্রঙ্কিলে ফুটে আছে। লিমার জন্য লাইম্যানের জন্য 1, বামারের জন্য 2, প্যাশনের জন্য 3, ব্রঙ্কিলের জন্য 4, ফুন্ডের জন্য হচ্ছে যে কি তোমার 5। আচ্ছা, জাল টাকা অথবা পাসপোর্টের ইউবির যেটা ব্যবহার, ওটা হচ্ছে মেনলি তোমার ইউবি রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যটা মাথায় রাখবা। ল্যামডা হচ্ছে 10 থেকে 380। কারেন্সি নোটের সিকিউরিটি ডিভাইস রূপে হচ্ছে ফসফর ব্যবহার করবো। ফসফর নামটা একটু মাথায় রাখতে, তাতে হবে ফসফর ইউজ করবো। ফসফেট টসফেট না, ফসফর ইয়া করবো। জাস্ট ইউবির মানটা একটু মাথায় রাখো, 10 থেকে 380। ফসফর হচ্ছে 230। আমরা ফসফর দিচ্ছি তো প্রতিভাবা সৃষ্টি হবে, এটার মাধ্যমে হচ্ছে আমরা জানবো ফসফর কি, ওই যে ক্ষুদ্র তরঙ্গে 230 থেকে 375 মধ্যে একটা ইউবি শোষণ করে। ফসফর তৈরিতে যে ধাতব অক্সাইড আর ল্যান্থেনাইটের মিশ্রণ ব্যবহৃত হয়। ইট্রিয়াম Y2O3 U3+, ইউথ্রেরিয়াম আমরা পড়ছিলাম না, ইউ হচ্ছে লাল বিকিরণ। আর সেরিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম অক্সাইড টাটিয়াম Tb3+ হচ্ছে সবুজ। আর এদিকে U2+ হচ্ছে নীল, যেটা কম সেটা হচ্ছে যে কি নীল। দেখো Tb3+ আছে কিন্তু Tb2+ নাই, কিন্তু U2+ আর U3+ আছে, এগুলো গেছে। নিরাপত্তা সুতা ও ইউবি রশ্মি শনাক্ত অদৃশ্য বিশেষ ফসফর কালি বা হচ্ছে ইউবি ফ্লোরোসেন্ট ইঙ্ক ব্যবহৃত হবে। এগুলো লাগতেছে না, এখানে কিছু কথাবার্তা আছে। মানে প্রতিভা বা বিকিরণ স্বল্প সময়ের মধ্যে 10⁻15 সেকেন্ড সময় লাগে। অনুপ্রবাদ হচ্ছে কয়েক সেকেন্ড বা মিনিট পরবর্তীকালে ঘটে। আর ইউবি রশ্মি ক্ষেত্রে হচ্ছে দীর্ঘ সময় হয়। ফ্লোরোসেন্ট লাইট বাল্ব হচ্ছে যে কি দুইটা মূল অংশ থাকে, অল্প মার্কারি HG বাষ্প সহ আর্গন গ্যাসের মধ্যে হয়। আরেকটা হচ্ছে যে একটি ইলেকট্রিক বালসেট বা হাই ভোল্টেজ কারেন্টের সাপ্লাই সংগ্রহ করে। আচ্ছা, সাধারণত টাংস্টান ফিলামেন্ট হচ্ছে ইনসেন্ডেন্সের, যেটা বাল্বের মাত্র 5% হচ্ছে বিদ্যুৎ শক্তি আলোতে পরিণত হয়। ফ্লোরোসেন্ট বাল্বের মধ্যে 20% বিদ্যুৎ শক্তি আলো সৃষ্টি করবে। Y2O3 U3+ রেড এমিরেট, যেটা Tb3+, সেটা হচ্ছে গ্রিন। U2+ যেটা সেটা হচ্ছে ব্লু। চিকিৎসা ক্ষেত্রে নিয়ারটা বলছিলাম, চিকিৎসা ক্ষেত্রে লাগতেছে। মিডলটা তো জৈব যৌগ, ফার তো দূরেই বোঝা যাচ্ছে। ওটা ফার যেহেতু তাপীয় অনুভূতি
মানে অনুভব করবে, নিয়ার হচ্ছে অনুভূতি জাগাবে না, ত্বক উত্তপ্ত করবে। মানবদেহে যেটা হচ্ছে মধ্যস্থ বডি আয়ার নামে পরিচিত, সেটা হচ্ছে কি মিডল আয়ার। হিউম্যান ম্যান আছে, ম্যান মিডল, তো বডি আয়ার মানুষের তো বডি থাকে। মেডিকেল আয়ার ইমেজিনিং বা আয়ার প্রতিছবিটাকে হচ্ছে থার্মাল আয়ারও বলে, এটাকে মেডিকেল আয়ার থার্মোগ্রাফও বলে। লেখাগুলো একবার একটু পড়ে নিবা যে রেঞ্জগুলো যা যা ছিল, রেঞ্জটা নিয়ে প্যারা খাওয়ার দরকার নাই, বাট এটা যাতে মাথায় থাকে জৈব যৌগের শনাক্তকরণ মিডল আয়ারটা লাগে। এবার আসে এটা, ও আল্লাহ রমজান মাসে এত কষ্ট, আল্লাহ বরকত দিক। আচ্ছা, ফারের এফ দিয়ে হচ্ছে ফিলিং, এটা মাথায় রাখো। নিয়ারের এন আছে, এন দিয়ে হচ্ছে নো ফিলিং, ঠিক আছে। বডি হচ্ছে 12 কিলোমিটার, বতে বডি, বত হচ্ছে 12, ঠিক আছে। আর এফ দিয়ে হচ্ছে এদিকে ফ্রোজেন ফার ফিজিওথেরাপি, মাথায় থাকবে কথাটা, মাথায় থাকবে এই ওয়ার্ডগুলো মাথায় রাখবে। এফ দিয়ে হচ্ছে ফার ফ্রোজেন ফিজিওথেরাপি, এফ দিয়ে হচ্ছে যে ফিলিং, আর এদিকে এন দিয়ে হচ্ছে নো ফিলিং। তো নিয়ার আয়ার কি করে মস্তিষ্কের, আচ্ছা নিয়ার আয়ার যে উদাহরণগুলো পাবা সেখানে তুমি এই ওয়ার্ডগুলো থাকবে, মস্তিষ্ক, শিশু, ত্বক উত্তপ্ত করা, এই ওয়ার্ডগুলো থাকবে। কিন্তু মস্তিষ্কের যে রক্তের হিমোগ্লোবিন শোষিত অক্সিজেন কতটুকু পরিমাণ, তার জন্য হচ্ছে মস্তিষ্কের রোগ নির্ণয় করা হয় ডট ডিফিউজ অপটিক্যাল টোমোগ্রাফি ব্যবহার করে হচ্ছে যে কি কুলির কার্যপদ্ধতি নির্ণয় করেছে। আর শিশুর মস্তিষ্ক হচ্ছে সিটি স্ক্যানে কাজ করে, এটা ব্যবহৃত হয়, ঠিক আছে। মস্তিষ্ক, শিশু, ত্বক হচ্ছে উত্তপ্ত করে। আর এবার আসি ফার আয়ার। ফায়ার হচ্ছে দেহের ত্বকে 4 সেন্টিমিটার গভীরে যেতে পারে, আর আরামদায়ক উষ্ণতা সহায়তা করে। রক্তের শ্বেত রক্তকণিকা ও রোগের প্রতিরোধক শক্তি হিসেবে ফার আয়ার ব্যবহৃত হয়, যেটা হচ্ছে দেহ কোষ ও টিস্যুতে বৃদ্ধি ঘটে। ব্যথা বেদনা উপশম ও স্নায়ু ঘটনা প্রক্রিয়া উদ্দীপক হিসেবে ফার আয়ার হচ্ছে ব্যবহৃত হবে। ব্যথা বেদনা ফার, আমি বলছিলাম ফিলিং, এফ এ ফার, এতে ফিলিং, এফ এ ফিলিং, তো এটা আইআর এর দুটো ব্যবহৃত আছে, লো এমিশন আর একটা হচ্ছে যে কি হায়ার এমিশন। তো লো এমিশন যেটা সেটা হচ্ছে ব্যথা বেদনা উপশম ঘটাবে, ফ্রোজেন শোল্ডার হিসেবে কাজ করবে। এফ ফ্রোজেন, এফ ফিজিওথেরাপি, বলছে এফ এ ফার আয়ার, ঠিক আছে। হৃৎপিণ্ডের ব্লকেজ আর হচ্ছে ক্যান্সার সৃষ্টি আর বৃদ্ধিতে সাহায্য করে। আর লেজার যেটা, সেটা পূর্ণরূপটা একটু লাগবে, যে লাইট এমিনিফিকেশন বা সিমুলেটেড এমিশন অফ রেডিয়েশন। তো এটা কি করে, অতি শুকনো আর তীব্র রশ্মি দেয়, যেটা স্নায়ু জালিকার পূর্ণ স্থাপন উদ্দীপক করে। উদ্দীপক ওয়াটটা পাইলে মনে রাখবা লেজার। লো এমিশনে হচ্ছে যে কি হৃৎপিণ্ডের ব্লকেজ, ক্যান্সার পাবা, ফার ওয়াটটা পাবা এফআর। আর এদিকে নিয়ার যখন বলবে মস্তিষ্ক, শিশু, ত্বক উত্তপ্ত করে, এই ওয়ার্ডগুলো থাকবে, একটু দেখে নাও। এবার সে এমআরআই পুনরূপটা রাখবে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিনিং, ম্যাগনেটিক রেজোনেন্স। আর এনএমআর হচ্ছে কি নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স। এখানে আমরা কি পড়ছিলাম, বিজোড় সংখ্যকগুলো দিয়ে হচ্ছে তোমার মেনে পরমাণুগুলো হয়, এগুলো লাগতেছে না, প্রক্রিয়াটা লাগবে না। এমআরআই ব্যবহারটা কি, টিউমারের ক্ষেত্রে তোমার মানে ব্রেন রিলেটেড জিনিসপাতি টিউমারের ক্ষেত্রে ব্যবহৃত হবে। তারপর অভ্যন্তরীণ যে রক্তক্ষরণ সমস্যা, দেখো সবগুলো তো ম পাবে, এমআরআই ম এম। তারপর মস্তিষ্কের টিউমার, এরপর কোমল টিস্যুর হাঁটু জয়েন্টে চাটা লিগামেন্ট ছিঁড়ে গেলে, মেরুরজ্জের টিউমার শনাক্তকরণে এম। সবগুলো তো দেখছে এম পাচ্ছ, যে ম এম মিল আছে না, পড়ে ফেলো। মানব শরীর থেকে কোনটা হয়, মানব হিউম্যান এম মিডল আয়ার। নিয়ার আয়ার কি হয়, নো ফিলিংস, এখানে কি হচ্ছে তোমার শিশু, উত্তপ্ত, ত্বক, এই ওয়ার্ডগুলো পাবো। ফার আয়ার কি হচ্ছে, এফ এ হচ্ছে ফার, এফ হচ্ছে যে তোমার ফিজিওথেরাপি, এফ এ হচ্ছে যে কি ফ্রোজেন শোল্ডার। আবার রেডিও ওয়েভ, রেডিও কি হয়েছে তোমার, রেডিও ওয়েভ হচ্ছে রেডিও রিলেটেড কাজ কারবারগুলো করছে। এমআরআই এর ক্ষেত্রে তোমার বিজোড় সংখ্যক দেখো সবগুলা, যেগুলো দুর্বল ম্যাগনেটিক মোমেন্ট থাকবে। আমাদের দেহের প্রায় 70% হচ্ছে পানি, এগুলো লাগতেছে না, এগুলো লাগবে। সিটি স্ক্যানটা হচ্ছে কি কম্পিউটার টোমোগ্রাফি, সিটি স্ক্যান মেশিন হচ্ছে এক্সরে রশ্মি ব্যবহৃত হয়। হাঁটুর টর্ন লিগামেন্ট শনাক্তকরণে এমআরআই হচ্ছে উত্তম। এমআরআই হচ্ছে তোমার সিটি স্ক্যান আর্থিক খরচ কম। এনএমআর যেটা বৈশিষ্ট্য, বিজোড় সংখ্যক বা নিউট্রনযুক্ত যে নিউক্লিয়াস থাকবে। এনএমআর পরমাণু নিউক্লিয়াস দুর্বল বা ম্যাগনেটিক মোমেন্টে থাকে। এনএমআর পরমাণু যুক্ত যৌগ থেকে যে রেডিও ফ্রিকোয়েন্সির প্রভাবে অনুরণ সিগন্যাল সৃষ্টি হয়। তো ঘাড় HCl-এর অ্যাসিডে বুনসেন বার্নার হচ্ছে প্রথম অধ্যায় ধাতব ক্লোরাইডে পরিণত হয়। জাল টাকা শনাক্তকরণ হচ্ছে ইউবি লাগবে। রেডিও ওয়েভ, রেডিওতে বললাম, ভিজিবল রেতে আমরা বুঝছি দৃশ্যমান। তালবস্য আছে সালোক সংশ্লেষণ বিশ্লেষিতা কাজ করে। আয়ারে কি হয়, অফার, অথচ অপটিক্যাল, ফত হচ্ছে ফিজিওথেরাপি, রতে ছিল তোমার কি ছিল, অফার। আচ্ছা যা ছিল আর কি দেখে নিবা, এরকম একটু ভুলে গেলে আবার দেখে নিবা কি ছিল। আচ্ছা শিক্ষা পরীক্ষায় কি কি হয়েছে, সোনালী হলুদ হচ্ছে সোডিয়াম তাল দন্তস্ব, আর ক্যালসিয়াম কি ছিল তোমার ইটের মতো লাল, পটাশিয়াম বেগুনি, ঠিক আছে। এবার একটু কালারটা একটু শিখাই দিই। সোডিয়াম দন্তস্ব সোনালী হলুদ তোমার হচ্ছে যখন খালি চোখে দেখবে, আর ব্লু গ্লাসে কোনো কালি নেই। পটাশিয়াম বেলাকে পটাবো, এটা দিয়ে মাথায় রাখিও, বেগুনি। আর এদিকে হচ্ছে গোলাপি লাল। ক্যালসিয়াম হচ্ছে ইটের মতো নাই, এটা তুমি বাংলাদেশের পতাকা দিয়ে মাথায় রাখবা, ক্যালসিয়াম হচ্ছে বাংলাদেশের পতাকা।
তুমি যখন ব্লু গ্লাসে দেখবে তখন সবুজ দেখবা, গ্লাসে হচ্ছে সবুজ দেখবা, এমনিতে হচ্ছে লাল দেখবে বাংলাদেশের পতাকা মতো। হচ্ছে বেরিয়াম, বেরিয়াম হচ্ছে তোমার সবুজের মধ্যে রোদাব সবুজ, নীলাভ সবুজ। কপার হচ্ছে, কপার তো জানো নীল নীল, নীলাভ সবুজ। প্লাম্বামের এটা কি ছিল, বিতে হচ্ছে যে কি তোমার হালকা ব্লু। রেভিডিয়াম যেটা, রেভিডিয়াম সেটা হচ্ছে যে রুবিডিয়াম যেটা, আর হচ্ছে রেড, আর এদিকে হচ্ছে ব্লু, ভায়োলেট মাথায় রাখিও। তো লালচে বেগুনি, সিজিয়াম নীল, বেরিয়াম ম্যাগনেসিয়ামে কোনো কালার নেই, এটা একটু মাথায় রাখো। বেরিয়াম ম্যাগনেসিয়াম এগুলো কোনো কালার নেই, ঠিক আছে? একটু জাস্ট দেখে নাও, সবগুলো একসাথে বলে দিছি। তো এটাই যে মানে তোমার হালকা বেগুনি, গোলাপি লাল, এটা হচ্ছে পটাশিয়ামের ক্ষেত্রে। নীলাভ সবুজ এটা কোনো কালার নেই, যেটা কপারে। সোডিয়ামের ক্ষেত্রে সোনালী হলুদ, এমনি কালার নেই। ক্যালসিয়ামের ক্ষেত্রে বাংলাদেশের পতাকা। গোবার ব্লু গ্লাসে তোমার সবুজ দেখবো, এমনিতে তোমার খালি চোখে লাল দেখবো। ফ্লেম টেস্ট দিয়ে হচ্ছে সোডিয়ামের যে সোনালী হলুদ এটা বোঝা যায়, আর বেগুনি নিয়ে দেখা যায় না। আচ্ছা, এই টপিকটা আরেকটা ভিডিওতে তোমাদেরকে রেকর্ড করে দিচ্ছি, যথেষ্ট বড় অধ্যায়। দোয়া করবার কি যেন শেষ করতে পারি। আল্লাহ হাফেজ, পিস।